আমার বাড়ি বরিশাল, একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে আমি। লেখাপড়া করেছি। ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলিটা গরিব ছিল, অভাবগ্রস্ত ছিল। তো আমার বাবা হিন্দু সম্প্রদায়ের লোক, আমি একটা হিন্দু সম্প্রদায়ের মেয়ে। তো যাই হোক, আমার গরিবানার কারণে লেখাপড়া বেশি একটা করতে পারিনি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা ১ ভাই ২ বোন। এক ভাই দুই বোন। জি, আমার জি। বড় একটা ভাই ছিল। ও হইলো কিরমি বিগার কয়, জ্বর বেশি হইলে যেটা হয়, গ্রামে ডাক্তার জুড়ে নাই, তখন আরকি কিরমি বিগার হয়ে মারা যায় ৪ বছর বয়সে। তারপর আমি জন্মগ্রহণ করি। আচ্ছা। আমি জন্মগ্রহণ করার পরেও আমার অনেক অসুখ-বিসুখ গেছে। কিন্তু আল্লাহ আমারে দুনিয়াতে রেখে দিয়েছে হয়তোবা এই কষ্টগুলো ভোগ করার জন্যে। যাই হোক, আমি আ ৪ বছর ৫ বছর যখন আমার বয়স হয়, তখন আমার ছোট বোনটা হয়। হুম। তো এখন আমরা ২ বোন ১ ভাই। তো ২ বোন ১ ভাই, আমরা লেখাপড়া করতে পারি না। ঠিকমতো খাবারই খেতে পারি না। আমার বাবা হলো একাই ইনকাম করে। আমরা ৩ টা ভাই বোন আর আমার মা। তো আমার বাবা হলো পানের বরজের কাজ করে। এছাড়া আর কোনো কাজ জানতো না। আমাদের ফ্যামিলি বারোই ফ্যামিলি, আগে থেকেই বারোই। আর আমার ফ্যামিলি এবং অত্র চাচা, ভাতিজা যারাই বলেন, বা চাচাতো ভাইটি যাই বলেন, সবাই পানের বরে কাজ করে। তাছাড়া অন্য কোনো কিছু পারে না। হুম। তো যাই হোক, পানের বরে কাজ করে বাবা একদিন কাজ করলে ৳৫০ পায়। আমার মা আ এ বাড়ি ও বাড়ি এইটা সেইটা কাজ করে। ওই মুড়ি ভাজতে ডাকে মানুষে। মানে গরিব দেখে, গরিব হলে যেটা হয়। এ করে, করে যাই ২-১ পয়সা পায় আমার মা, ওটা দিয়ে আমাদের লেখাপড়া করায়। দিল না, আমি 8 পর্যন্ত পড়াশোনা করলাম। 9 এ উঠছি, এখন আমার বই কিনতে হবে। হুম। বই কেনার টাকা নেই। এখন মা বলল কি যে, "বই কেনার টাকা নেই, কি করব? কিভাবে ভর্তি করাই? লেখাপড়া তো ভালো, 8 এ ভালো রেজাল্ট করলি, 7 এ ভালো রেজাল্ট করলি।" এবং কোনো ক্লাসে আমি ফেল করিনি ইনশাআল্লাহ। ফেল করিনি। তো যাই হোক, আমি আ যখন 9 এ পড়ি, তখন আমার বড় ফুফু আইসা আবার ওরে নিতে আসছে, খুঁজতে আসছে আমার বাইরে। বাড়িতে আইসা বলছে কি যে, "ও তো একটু বড় হইছে, ওরে বিয়ে দিয়ে দিব আমারে। বিয়ে দিয়ে দেবে। গরিবানা সংসার, একবেলা জুটলে আরেকবেলা জুটে না। এত কষ্ট করে কি থাকা যায়? ওরে আমরা নিয়ে যাই। নিয়ে আমাদের বাড়িতে রাইখে বিয়ে দিয়ে দেই। তোর ছেলে আর নেব না, তোর বড় মেয়েটা দিয়ে দে।" তখন আমারে দিয়ে দিল। আরো তখন ইলেকশনের সময় হয়ে গেছে, মানে ভোটাভুটির সময় হয়ে গেছে। তো এইজন্য গ্রামে একটু বড় মেয়েদের থাকা একটু সমস্যা তখন। চাপ, আমরা হিন্দু সম্প্রদায় তো এইজন্যে। তো যাই হোক, আমারে পাঠিয়ে দিল। আমি ওখানে গেলাম। যাওয়ার পরে ৩ বিয়া ৪ বিয়া লাগ একটা বুড়ো, বুড়ো লোক আমার জন্য নিয়ে আসে ও বিয়ে দেওয়ার জন্য। আমার আচ্ছা। বড় ফুপু। তাদের অবস্থা কিন্তু অনেক ভালো। আমার বাবা গরিব, আমারে ভালো জায়গায় বিয়ে দিতে পারবে না। তাই বলে তো আমারে এরকম একটা লোকের কাছে দেওয়া কিন্তু ঠিক না। আমার মানে কোনোভাবেই ভালো লাগতো না। আমার বাবা-মার কাছে না পারি বলতে, তখন তো মোবাইলের যুগ ছিল না। চিঠি দিলে কবে পাবে? আবার আমি বাড়িঘর চিনেও যাইতে পারব না। ঠিক আছে? ওরকম মুরুব্বি ধরেন একেকটা লোক নিয়ে আসে বাড়িতে বিয়ে দেওয়ার জন্য। তারা মাড়ি কাটে, কেউ দেখা যায় আমাদের দেশে কি বড়শি দেয়, বিলে, বিলে মাছ ধরে, এগুলা লোক নিয়ে আসে আমার বিয়ে দেওয়ার জন্যে। তখন সবাই কয় কি, "তুই ছোট মাইয়া, কি বিয়ে করমু?" ঠিক আছে? মানুষ এগুলো বইলে চলে যায় যে, "মায়ের তো ১৫ বছর বয়সই হয় নাই। এরে বিয়ে করে নিয়ে কি আমরা সংসার করতে পারমু? এ বিয়ে করলে তো পুতুল খেলা।" হুম। ঠিক আছে? তখন আমার আর বিয়ে হইল না। বিয়ে হইল না। আর আমি তো সবসময় পালাই। কেউ আসলে বাড়িতে গাছে যাই উইঠা বইসা থাকি। মানে যে বিয়ে করে নিয়ে যাবে এই ভয়। হ্যাঁ, বিয়ে করে নিয়ে যাবে, বা যদি একবার আশীর্বাদ হয়ে যায় হিন্দু সম্প্রদায়, হুম। তাইলে আর কিন্তু বিয়ার থেকে আর বাঁচা যাবে না। বিয়ে হইতেই হবে। বিয়ে দিয়েই দেবে। তা আমি লুকাই, লুকাই বেশিরভাগ থাকতাম ওই বাড়িতে। পড়ালেখাও হইতো না। আর স্কুলেও ঠিকমতো যাইতাম না। এদের বাড়ি যা আছে কাজবাজ করে টরে ওইভাবে থাকতাম। আরো ২ টা আমার পিসাতো বোন ছিল, ওদের সাথে থাকতাম। যাই হোক, এভাবে করে, করে কয়েক মাস চলে গেলে পরে একবার আমার বাবা আসছে। আমার অনেক জ্বর হইছে। তো হেগো দেশে আবার জ্বর হইলে খাবার দেয় না। খাবার দেয় না। টোটালি পানিও খেতে দেবে না। তখন আমার মানে মইরা যাওয়ার অবস্থা। মানে কি, এই যে একাধারে রোজা রাখতেছি, এখন যেমন কষ্ট হচ্ছে তখন ঐরকম কষ্ট হইতো। হুম। যাই হোক, অনেক কষ্ট, মানে মইরা যাই যে অবস্থা। তখন আমার বাবা আসছে আমার নেওয়ার জন্য। বলছে কি যে, "ওর কি হইছে শুনছি?" মানুষের লোকের কাছে, কাছে শুনছে যে আমার অসুস্থ, ১৫ দিন থেকে জ্বর। তখন টাইফয়েডের মধ্যে চইলে গেছে। তখন আমার বাবা আইসা বলল কি যে, "তোরে বাড়ি নিয়ে যাই। তোর অবস্থা তো খারাপ, আর ২-১ দিন গেলে মইরা যাবি।" তখন আমার নৌকায় করে, করে বাড়ি নিয়ে আসছে। কিভাবে বাড়ি নিয়ে আসছে আমি বলতে পারব না। ও ছোটবেলার কথা। অনেক কষ্ট করে আমার বাড়ি নিয়ে আসছে নৌকায় করে শোয়াইয়া। তারপর নিয়ে আসছে, সবাই বলছে কি, "মেয়ে তো আর বাঁচবে না। যে অবস্থা টাইফয়েড জ্বরে আরো না খাওয়াইয়া না খাওয়াই ১৫ টা দিন। এই যে বাইচে আছে, এটাই তো অনেক ভাগ্যের ব্যাপার।" হুম। তো যাই হোক, এরপরে বাবা নিয়ে আসলো। নিয়ে আসার পরে ক্লাস 9 এ তখন পড়ি, ফাইনাল পরীক্ষা দিলাম। ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আবার 10 এ ভর্তি হইলাম। ভর্তি হইলাম না, পাস করে উঠে গেছি। তো বই কিনতে পারি না। আবার 10 এ বই কিনতে পারি না। বই কিনতে পারি না পরে আমার বাবা
না, আমার বাবা জানে না আমার মা ২,০০০ টাকা সুদে আনছে। সুদ আমাদের এলাকায় মুসলমান এক কাকা দুধ বিক্রি করে, কাকা সুদে টাকা লাগাইতো। তো যাই হোক, ওনার কাছ থেকে ২,০০০ টাকা আনছে, এনে আমার বই কিনে দিয়েছে, গাইড কিনতে পারি না এবং আরো কিছু কিছু বই বাকি রয়েছে। আবার স্কুলের সেশন চার্জ ছিল, তখন ভর্তি ফি ছিল, ওগুলো দিয়েটি আর টাকা নেই। তারপর আমার মা বললো কি যে তোরে তো পড়াইতে হইবে, আর তোর ছোট ভাই বোন দুইটাও ঠিক মতো পড়াশোনা হচ্ছে না, তোর যেহেতু মাথার ব্রেন এত ভালো, তোরে পড়াবো। তো আমার মা করলো কি, পুষ্টির কাজ ছিল তখন, ফখরুদ্দিনের আমল মনে হয়, হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, তখন পুষ্টির কাজ আমার মা করতো। তো পুষ্টির কাজ করে করে কিছু টাকা পয়সা পাইতো, ও দিয়ে আমি লেখাপড়া করতাম। আমি নিয়ে আসছি আমার মার পুষ্টির কার্ড, আপনি দেখেন। তো যাই হোক, আমি লেখাপড়া করতাম, কোনো রকম মেট্রিক পরীক্ষাটা দিছি। দেওয়ার পরে এখন আমার মা ২,০০০ টাকা ঋণ হইলো সুদে, ওতে সুদ বেড়ে বেড়ে ৪-৫ হাজার প্রায় হয়ে গেছে। আর আমার বাবা আবার আমার ঠাকুরমা দাদু যখন মারা যায়, তখন তাদের শ্রাদ্ধ শান্তি সবকিছু করতে হয়, করে করে আমার বাবাও কিছু টাকা ঋণ হয়ে গেছে। প্রায় ২০-৩০ হাজার টাকার মতো ঋণ হয়েছে ওই সময়ের কথা। ঋণ হওয়ার পর ওই ঋণের লোকেরা খালি আইসে আমার বাবারে চাপ দেয়, বাবারে যখন না পায় মাকে চাপ দেয়। আর সবাই, আমি একটু বড় হয়েছি তো আমার দিকে নজর করে, সবাই খারাপ নজর করে এলাকার মানুষ। তখন আমার মা বলল কি, আবার সর্বহারা পার্টির গ্রুপ ছিল তখন, সর্বহারা কামরুল গ্রুপ কয় নাকি, এই পার্টিরা আমার বাবারে মাঝে মধ্যে বাড়িতে পাইলেই জমি বিক্রি করে টাকা দেয়, বাড়ি বিক্রি করে টাকা দেয়, হিন্দুদের উপর অনেক চাপ ছিল এদের। তো একদিন আমাদের প্রাইমারি স্কুল ছিল, আমাদের যে স্কুলে পড়াশোনা করছি বাড়ির কাছাকাছি, ওখানে নিয়ে আমার বাবার পিঠমোড়া বান্ধি অনেক মারছে টাকার জন্য। পরে কেসি দিয়ে কয়েকটা দিছে, পোস্ট দিছে, চাকু দিয়ে না কেসি দিয়ে। তো যাই হোক, আমার বাবা যেটুকু জমি ছিল ওটুকু বিক্রি করে ওদের দিয়ে দিছে টাকা পয়সা। দিয়ে দেওয়ার পরেও আমাদের খুব জ্বালাইতো, অনেক জ্বালাইতো এই পার্টিরা। জ্বালানোর পরে আমার বাবা বলল কি যে তোরে নিয়ে বাড়িতে রাখা যাবে না, তোরে বাড়িতে রাখা যাবে না, আর বিয়েও তো দিতে পারলাম না, আর যেখানে বিয়ে দিতে যাই সেখানেই জিনিসপাতি টাকা পয়সা দেও, জিনিস দেও, এই দেও সেই দেও, আমার তো বাড়ি ভিটা টুক ছাড়া আর কিছুই নাই। তাও বাড়ি ভিটার দাম আমাদের তখন ১,০০,০০০ টাকার বেশি দাম ছিল না। হুম। ঠিক আছে, ওর টুক বিক্রি করে দিলে আমার ছোট ভাই বোন দুটো কই যাইবে, আমার বাবা মা কোথায় থাকবে। তারপরে বললো কি তুই গার্মেন্টসে যা, ঢাকা যাইয়ে গার্মেন্টসে চাকরি কর। দেখ বাবা, আমি তো একা রোয়াতে ইনকাম কইরা, আমি তোদের ৩টা ভাই বোন নিয়ে চলার মতো কোনো ইয়ে নেই, পরিবেশই নেই, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারো না। তারপরে ঋণের এত চাপ, ঠিক আছে, তো তুই ঢাকা যা, যাই গার্মেন্টসে ভর্তি হ। তারপরে আমার একটা বান্ধবীর মাধ্যমে, একটা ক্লাসমেট আর কি আমার, প্রাইমারি স্কুল থেকেই ও, আর ওর আর পড়াশোনা হয় নাই, ও ঢাকা এসে গার্মেন্টসে চাকরি করে। আর আমি 10 পর্যন্ত পড়াশোনা করলাম, মেট্রিক পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমি ওর সাথে ঢাকা আসি। ঢাকা এসে গার্মেন্টসে চাকরি করি, কলাবাগান গার্মেন্টসে চাকরি করি। যখন চাকরি করি তখন মাত্র ৯০০ টাকা বেতন ছিল। ঠিক আছে, আর আমি যে ওর সাথে যে থাকতাম, ওদের বাসায় যে থাকতাম, ওদের বাসায় আমার ৯০০ টাকা খরচ দিতে হইতো, থাকা খাওয়া ৯০০ টাকা দিতে হইতো, আমার কিছুই থাকে না। একটা সাবান কিনতে পারতাম না, একটু তেল কিনে মাথায় দিতে পারতাম না, একটা কাপড় পরে প্রতিদিন গার্মেন্টসে যাইতাম আসতাম। ঠিক আছে, ওই এক কাপড়ে আসছিলাম, আর দুই একটা জামা নিয়ে আসছিলাম, লঞ্চে বসে চুরি হয়ে গেছে, কারা চুরি করে নিয়ে গেছে। মাথার নিচে ব্যাগটা দিয়ে লঞ্চে বিছনা বিছাইয়া, আমাদের তো কেবিন নেওয়ার মতো পয়সা নেই, তো বিছনা বিছাইয়া তারপরে শুয়ে শুয়ে আইছি, মাথার নিচে ব্যাগটা দিয়ে। তো ওই ব্যাগে ৩০টা টাকাও ছিল আমার, লঞ্চ ভাড়া দিয়ে দিয়েছি, টিকিট করছে, আর ৩০ টাকার মতো ছিল, ৮ টাকা ছিল না। তো যাই হোক, আমার ওই ব্যাগটা টান দিয়ে নিয়ে গেছে, টান দিছে যখন আমি কিন্তু টের পাইছি, টের পাই আমি যখন চোখ খুলছি তখন দেখি কেউই নাই। ঠিক আছে, ওরকম লঞ্চে ছিনতাইকারী থাকে। তো আমি তো আর জানতাম না, আমি ওই এক কাপড়ে আসছি, ওই কাপড় আর আমি কিনতে পারি না, চাকরির পর চাকরি করতেছি, মাসের পর মাস আমি জামা কাপড় কিনতে পারি না। তো ওই মেয়েটার একটা জামা গায়ে দিতাম, আর কোথায় আমার চাকরি করতেন ওই সময়? কলাবাগান, এই মিরপুর কলাবাগান আছে না, কলাবাগান চাকরি করতাম। আচ্ছা, কত সালের দিকে এটা? এটা ২০০৫ সাল। ৫ সালের দিকে। জি, কয় টাকা বেতন পেতেন? ৯০০ টাকা। এই সারা মাস কাজ করে ৯০০ টাকা? ৯০০ টাকা, হ্যাঁ। কিসে কাজ করতেন আপনি? এই যে সুতা কাটতাম, হেল্পার আচ্ছা। যেটাকে বলে, কারণ আমি মেট্রিক পাস করিনি, তো আমার সার্টিফিকেট নেই, হুম। রেজাল্ট আসেনি এখনো, সার্টিফিকেট নেই, তাই আমার থাকতেন কার সঙ্গে? কোয়ালিটিতে দেয়নি। আমি থাকতাম ওই বান্ধবীর সঙ্গে। বান্ধবী? ও উনিও গার্মেন্টসে কাজ হ্যাঁ, করতেন? উনিও গার্মেন্টসে কাজ করে, ও যেখানে কাজ করে আমি ওই একই সুতা কাটাকাটি আপনার কাজ করি। এলাকাতেই ছিল এই বান্ধবী? হ্যাঁ, আমাদের আপনাকে নিয়ে এলাকাতে, আসছে? আমাদের একই গ্রামে, আমার প্রাইমারি স্কুলে যেখানে পড়তাম, স্কুলের পাশের বাড়ি ওদের। আচ্ছা, তারপর? তারপরে আমার বাবা কয়েক মাস আমার কোনো খোঁজ খবর পায় না। তারপরে আমার বাবা ঢাকা আসছে। আমাদের এক বাড়ির পাশে এক কাকা আছে, ওই কাকার আবার শালা থাকে সাভারে, ঢাকা। তো ওই কাকার বাড়িতে আমার বাবা আসে ৫-৬ মাস, তখন আমার চাকরির বয়স হয়ে যায়, আমার জন্ডিস হয়েছে, আমার অনেক জন্ডিস হয়েছে। এখন বাবা আমার বাসা খুঁজে পায় না, কারণ বাবা শুধু কারো কারো কাছে হয়তো শুনছে যে আমি কলাবাগান
গার্মেন্টসে চাকরি করি। আমি রায়বাজার মুক্তি সিনেমা হলের সামনে দিয়ে আমার যেতে হয়, আসতে হয় গার্মেন্টসে যাওয়ার সময়, ওইখানেই আমার বাসা। কিন্তু বাসাটা বাবা চিনতো না। তখন আমি গার্মেন্টস থেকে একদিন যাই, খুব ক্ষুধা লাগছে, মনটা খুব খারাপ, আর রাত 8টায় ছুটি হয়। 9টা 10টা 2 ঘন্টা বাসায় থাকি, 9টা 9:30 পর্যন্ত বাসায় থাকি, 10টার থেকে আবার নাইট ডিউটি শুরু হয়। এরকম কন্টিনিউ প্রায় 10-15 দিন ডিউটি করতেছি। ডিউটি করতে করতে আমার জন্ডিস ধরে গেছে, ওর ঘুমা না খাওয়া, আরো কাজের পর কাজ। হেল্পারদের তো প্রচুর পরিশ্রম গার্মেন্টসে, ঠিক আছে। আর আমি যে বাবাকে ফোন দিব, বাড়িতে ফোন দিব, 1 মিনিট ফোন করলে 10 টাকা। তখন মানুষের মোবাইল দিয়ে দূরে দূরে দোকান ছিল একটা একটা, তখন 1 মিনিট ফোন করলে 10 টাকা, আর মিস কল দিলে 5 টাকা। তা আমি কোথায় পাবো টাকা? আমার কাছে তো টাকা নেই। আমি তো সেই রায়বাজার নিমতলা থেকে হেঁটে হেঁটে সেই কলাবাগান যাই, যাই আর ডিউটি করি, আবার হেঁটে হেঁটে আবার বাসা আসি। আর ওদের বাসায় খাই কি সব দিয়ে খাওয়াই তো আল্লাহ। উম, ই আলু টালু, মানে পচা আলু, পচা পেঁয়াজ এইসব কিনে টিনে আনতো। 900 টাকা যে দিতাম, ওরা হালাল করে নেয়নি আমার টাকাগুলো। আমার কষ্টের হালাল টাকা ইনকাম, কিন্তু ওরা হালাল করে নেয়নি। যাই হোক, আমি ওইভাবে খেয়ে খেয়ে 15 দিন গেল আমার জন্ডিস মন্ডিস হয়ে, লিভার টিভার নষ্ট হওয়ার পথে। তখন আমি গার্মেন্টস থেকে বাসায় যাচ্ছি, ছুটি হয়েছে, বাসায় যাচ্ছি, অনেক লোকজন তো একসাথে যাই। তখন আমার কানে আওয়াজ আসে যে আমার বাবার মতো কণ্ঠ পাওয়া যায়, ঠিক আছে। আমার কানে আওয়াজ আসে, কিন্তু আমি চতুর্দিকে তাকাই, আমার বাবাকে দেখি না। হঠাৎ করে একটা কলা বিক্রি করে একটা লোক দেখি, আমার বাবা ওইখানে বসে বসে ওই কলাওয়ালার সাথে কথা বলতেছে। উনি আমাদের এলাকার, ঠিক আছে, ওনার সাথে কথা বলতেছে, ওনারে চিনছে তাই। আর ও আমার বাবা যার সাথে আসছে ঢাকা সাভার, যে এক মামার বাসায় আসছে পরিচিত, উনি হলে আমাদের বাড়িটা বিক্রি করবে। অলরেডি আমার বাবা বাড়ি বিক্রি করার কথাপত্র বললে তারপরে আইছে। তা আমি তো আর ওইটা জানি না। এখন আমি ফলো করছি যে আমার বাবার কণ্ঠ পাওয়া যায়, আমি হাজার লোকের ভিতর থেকে আমার বাবাকে বেছে বের করতে পারবো। কণ্ঠটা আমার বাবার এত পরিচিত, কারণ আমার বাবার আমি অনেক আদরের সন্তান। বলতে কি, আমি অনেক অসুখ থেকে, মানে কি, আমার বাবা ভিক্ষা করেও আমার চিকিৎসা করাইছে জানেন। যখন বেশি বড় বড় অসুখ হইতো, তখন মানে বাবা যদি কাজ করে আমারে করতে না পারতো, চিকিৎসা করতে না পারতো, তখন আমার বাবা মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পেতে আমাকে করছে, সুস্থ করছে। যাই হোক, তো আমার বাবার কণ্ঠটা আমি চিনে ফেলছি। তখন আমি বাবারে ডাক দিলাম, কই কি এইটা কেডা, সামনে যাইয়া তাকাইছি, তাকাই দিই বাবা। কই বাবা আপনি? কই আমি জড়াই ধরছি, ধরার পরে বাবাও কাঁদছে, আমিও কাঁদছি। অনেক কষ্টের গার্মেন্টস। গার্মেন্টসের অনেক ছেলে মেয়ে আছে যারা এরকম ব্যাকগ্রাউন্ডের। জানেন না, নাইট ডিউটি যখন করতাম, তখন বড় বড় কার্টুনের চিপা চাপায়, মানে কি, কিছু কিছু সুপারভাইজার থাকতো বা কিছু কিছু এই কোয়ালিটি ইন্সপেকশনে যারা কাজ করতো, কিছু ছেলে পেলে থাকতো এত খারাপ, মানে নিয়ে নিয়ে চিপা চাপায় নিয়ে খারাপ অফার দিত আহা। এরকম। তো যাই হোক, আমার বাবা আসছে, আমি বাবার সাথে বাড়ি চলে গেলাম। 2 দিন ছিল আমার বাবা আমার ওই মামার বাসায়। আমার বাসায় তো থাকার মতো না, আমরা 2টা মেয়ে থাকি। পরে আমার বাবা বললো কি, আহারে আমার মাইয়া জন্ডিস হয়ে শেষ হয়ে গেছে, কি চাকরি করতে আইছো মা গো। তখন আমারে নিয়ে চলে গেছে বাড়ি। বাড়ি গেছি, তখন জমি বিক্রি করে টাকা, বাড়িটা বিক্রি করতেছে আমার বাবা। কারণ যা পাইছে 30,000 টাকা দিয়ে দিছিল অ্যাডভান্স টাকা। তো 30,000 টাকা মানুষের ঋণ দেনা দিয়ে দিয়েছে। কারণ বাবার কাছে টাকা নেই, আমার ট্রিটমেন্ট করাইতে পারতেছে না। যেখানে নিয়ে যায় আমার বাবা চিকিৎসার জন্য, সবাই পাখি মেয়ে বাঁচতেও পারে, মারাও যাইতে পারে। এ কি করছেন মেয়েটারে? মানুষ গরিব হইলে কি সন্তানের এইভাবে মৃত্যু কামনা করে? তখন আমার বাবা ডাক্তার তো দেখাইছেই, সুদে আবার টাকা আনছে। টাকা এনে ডাক্তার তো দেখাইছেই, আবার একটা বেডির কাছ থেকে একটা মালা পরা এনে দিছে ছোট, আর কি জানি দিছে তেল টাল পইরা, ওগুলো খাইতে বলছে। তো ওই মালা পরাটা আমি মাথায় নিছি, ওইটা বলতে বলতে মালাটা বড় হয়ে ওই আমার পা দিয়ে পড়ে গেছে। পরে আমি খালি ফালাই দিয়েছি। এর পরের দিনই আমার চোখের ভিতর সাদা হয়ে গেছে, হলুদ আর নেই। আর ডাক্তারি ওষুধগুলো খাওয়াতে আমার ভিতরের থেকে মনে হয় একটু ভালো কাজ করছে। আমি এখন চিড়ে টিড়ে ভিজাইয়া খেতে পারি, আমার খাওয়ার সমস্যা হয় না, এখন খাওয়া যায়। পাউরুটি একটা আনলে আমার ওই ভাই বোনেরা তো ছোট, ওরা তো উপরের থেকে ওই চামড়াটা খাইতে 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 একটু হয়ে যেত, ছোট হয়ে যেত, তখন ওইটা আমারে দিত। মানে কি, আমি তো বড়, আমি সহ্য করতে পারি, ওরা তো মানে একটা কিছু দেখলে সহ্য করতে পারে না, লোভ হয় খাওয়ার জন্য। তখন ওরা একটু খাইতো, আর যা থাকতো আমারে দিত, আমি ওইটা ভিজে খাইতে পারতাম।
পরে কয়েকদিন গেল পরে আমি ভাবলাম কি আমার ভাই বোন দুইটা ছোট ছোট, আমি কষ্ট করি কিন্তু ওদের কষ্ট আমার সহ্য হয় না। আর বাড়িটা বিক্রি করছে আমাদের বাপ দাদার অনেক পুরোনো দিনের বাড়ি, আমার অনেক কষ্ট হয় বাড়ি মানে ছাড়তে। শেষ সম্বল যেটা ছিল ওটাও বিক্রি করলো। বিক্রি করে দিয়েছে, দিয়ে মানুষে বিন্দিনা দিয়ে দিয়েছে। আর বাদ বাকি 70,000 টাকা পায়, 1 লাখ টাকা বিক্রি করছে। এখন ওই 70,000 টাকা পায়, ও ঘুরায় আজকে দেবো কালকে দেবো, দেয় না। তারপরে আমি বললাম কি বাবা কষ্ট তো করছি, আবার ঢাকা যাব, আমার ভাই বোন দুইটার কষ্ট আমার সহ্য হয় না, আপনি ওষুধ কিনে খাইতে পারেন না। একদিন যদি পান ভাঙলে গায়ে অনেক গরম লাগে, পান ভাঙিয়ে পান গুছতে হয়, পেট চেপে বসে অনেক গরম লাগে, বাবার হাই প্রেশার, অনেক অসুস্থ হয়ে যায়, আবার 2 দিন কাজ করতে পারে না। তখন একদিন যদি বাজার করে আরেকদিন করতে পারে না। 5 কেজি চাউল আনলে তখন 10 টাকা ছিল কেজি চাল, মোটা চাল ছাড়া তো আর চিকন চাল খাই না আমরা। তো মোটা চাল টাকার জন্য যা কিনতে পারে তাই। তো টমেটো আনতো, পাকা পাকা টমেটো, অনেক খুশি হইতাম, রাত্রে লাফ দিয়ে উঠে পড়তাম, আমার বাবা টমেটো নিয়ে আইছে, আহা, ওই টমেটো খাইতাম। খাইয়ে দিয়ে তোর মা কইতো কি ওগুলা খাইয়ে ঘুমা, আজকে আর ভাত রান্না করবো না, কালকে সকালে রান্না করবো। এইসব কইরা আমার বাবা বলতো 5 কেজি চাল দিয়ে যদি পারো 3 দিন বা 4 দিন নিবি, কিন্তু 5 কেজি চাল আমাদের 2 দিনে হয়ে যায়। কিন্তু আমার মা হিসাব করে করে রান্না করে। আর আমি জীবনে প্রথম শুনলাম যে টমেটো দেখলে কেউ লাফ দিয়ে উঠতো। ঘুমি থেকে লাভ দিয়ে উঠতাম ভাই টমেটোর জন্য, অন্য কিছু তো আনতেই পারতো না। তারপরে আবার ঢাকা আসি, বাবা আমার সহ্য হয় না এত কষ্ট, বাবাও কান্দে মাও কান্দে আমিও কান্দি, ছোট 2 ভাই বোন তোরা বোঝে না, খেলাধুলো করে, দৌড়ে দৌড়ে এসে মা ভাত দাও, মা ভাত দাও, পারলে শুধু ভাত দাও মা, মা তো ভাত দিতে পারে না। তখন মানুষের বাড়ির থেকে এ বাড়ির থেকে ধার করে ও বাড়ির থেকে ধার করে ভাত মুড়ি এটা সেটা বাটি বইরে ধার করে নিয়ে এসে ও 2 জনের খাওয়ায়, আমারে খেতে বলে আমি খাই না, ওগো দিকে তাকাইয়া। তখন আমি আবার ঢাকা আসি, কই বাবা আমি ঢাকা যাব, আমি বাড়িতে থাকবো না, কারণ আমার ছোট ভাই বোনদের আপনি খাওয়ান কামাই করে আমার আমার নিজের পেটটা তো চলবে, আমি যাই ঢাকা। তখন আবার বাবা কাইন্দে কাইন্দে আমার বিদায় করে দিল, লঞ্চে উঠিয়ে দিল, দিতে চায় না, এই অসুস্থ, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, না খাইয়ে পড়লে আমার সন্তান আমার কাছে থেকে মরবি, তাও আমি দূরে যাইয়া মরতে দিব না। তারপর আমি বুঝাইয়া আসলাম আবার ঢাকা। তারপরে আমার মেট্রিক পাস করলাম, ভালো রেজাল্ট আসলো। এই গার্মেন্টসে কাজ করা করা অবস্থায় জি, পরীক্ষা দিয়েই আসছিলাম, তো রেজাল্ট আসলো ভালো। তখন ডিভিশন ছিল, 2nd ডিভিশনে পাস করেছি। তখন আমি ওই সার্টিফিকেট চাইছিল যে গার্মেন্টসে যাই, ওই গার্মেন্টসে চাকরি শেষ, জন্ডিস হয়েছে, বাড়ি গেছি ছুটিতে 3 দিনের, এখানে 15 দিন চলে গেছি, দূর দূর করে তারাই দিছে, কারণ ওই মালিক ছিল শ্রীলঙ্কান, মালিক খুব কড়াকড়ি ছিল, ঠিক মতো বেতন ওভার টাইমও দিত না। তো যাই হোক দূর দূর করে তারাই দিছে। পরে ওখান থেকে আইসা জিগাতলা ওই গার্মেন্টসে চাকরি নিলাম। যখন আমি চাকরিতে যাই সব জায়গায় দেখি গার্মেন্টসের সামনে সামনে যাই, টানানো দেখি, কাগজ দেওয়া পোস্টার টানানো দেখি, তো ওতে কি কি লেখা, কোন সেকশনে নিবে, কিরকম লোক নিবে, কিরকম লোক চাই, এগুলো লেখা দেখতাম। তারপর ওই গার্মেন্টসে ঢুকতাম 1 তারিখে, ঠিক আছে, কোনো সময় দেখা যায় 10 জন নিচে 20 জন আমরা রয়ে গেছি, ঢুকতে পারলাম না, পরের দিন আবার ডেট দিত কালকে আসো, তো পরের দিন আবার যেতাম, গেলে পরে হয়তো বা আমার ভাগ্য ভালো ছিল, তাই আমি ওই গার্মেন্টসে চাকরি পাইছি, চান্স পাইছি কোয়ালিটিতে। চান্স পাওয়ার পরে আমি যখন কাগজপাতি নিয়ে পিএম স্যারের রুমে ঢুকি, পিএম স্যারের রুমে যখন ঢুকি তখন দেখি একটা লোক বসা, ওর পাশে আমি একটা খালি চেয়ার পাইছি, ওখানে বসছি। বসার পরে পিএম স্যার আমার ইন্টারভিউ নিলো, যে হেল্পারে কতটা সুতা কাটছি, কিভাবে কিভাবে কি করছি, কাজ করছি, কতটা পারি আর কি, সেটা উনি ইন্টারভিউ নিলো, এবং কোয়ালিটিতে যেভাবে যে কাজ করতে হবে ওগুলো আমার একটা লোকেরে শিখাই দিতে হলো। ওনার নাম ইব্রাহিম। বললো যে ইব্রাহিম তুমি একে নিয়ে যাও, একে নিয়ে যাইয়া তুমি সবগুলো শিখাও, এ পারে কিনা, যদি একবার শিখাইলে যদি পারে তাইলে নেওয়া যাবে। তখন আমারে নিয়ে যখন যায় তখন ওই লোকটা আমার দিয়ে কেমন করে জানি তাকাই রইছে,
এটা আপনি ফলো করেছেন? এটা আমি ফলো করছি, হ্যাঁ। তো এখন আমি গেছি, যাইয়া ইন্টারভিউ নিয়ে আবার আসছি। আসার পরে ওই চেয়ারে যখন পাশের চেয়ারে আবার বসছি, ওই লোকটা আমার দিকে খালি তাকায় আছে না, আমারে কয় কি তুমি হিন্দু? আমি কই কি হ্যাঁ আমি হিন্দু। কেন? বলছে তোমার নাম কি? আমি বলছি বাবার নাম কি বলছি। পরে আমি ওনারে আমার বাবার নাম, মার নাম, বাড়ি ঘর, আমার সবকিছু বললাম। বলার পরে উনি বলল কি যে তুমি মেট্রিক পাস করছো, তোমার গার্মেন্টসের চাকরির দরকার কি? ওই পিএম স্যার আবার উইটে একটু বাইরে গেছে, এই জন্যই কথাটা ও বলতে চান্স সাহস এসে পেয়েছি। বলছে এটা? হ্যাঁ, বলছে কি যে মেট্রিক পাস যেহেতু করছো আর তোমার চেহারা খাটিন খুব ভালো, ঠিক আছে, তোমার কিন্তু এই গার্মেন্টসের চাকরি করলে তোমার কিন্তু শরীর কাঠিন থাকবে না। তার থেকে তো আমি আমার ভাইটাই সবাইরে সরকারি চাকরি দিছি, তুমি আবার পিএম স্যারকে বলো না সরকারি চাকরি দিছি, তুমি সরকারি চাকরি করবা? তা আমি বললাম কি যে এরকম যদি এটা চান্স হয় তাইলে কে সারে? আমি ওরা আঙ্কেল বললাম যে ঠিক আছে আঙ্কেল, কারণ আমার বাবার বয়সী উনি। ঠিক আছে, আমি বললাম আঙ্কেল তাইলে আমার দিবেন সরকারি চাকরি, তাইলে আমি করবো, আমার ভাই বোন দুইটা খেয়ে বাঁচতে পারবে, আমার ফ্যামিলিতে জানেন এরকম এরকম সমস্যা। যেই কষ্টের কথা বললাম উনি সুযোগ নিল আর কি, যেটা মনে হইলো এখন বুঝি, তখন তো বুঝতাম না। হুম। তা বললো কি যে আচ্ছা তুমি তাইলে একে বইলো না, একে যদি চাকরি দেয়, তুমি তো ভালো করছো ইন্টারভিউতে, তোমার মনে হয় চাকরি দিবে, তো চাকরি দিলে তুমি এখানে কয়দিন করো, তারপর তুমি বাড়ি যেয়ে চেয়ারম্যান সার্টিফিকেট আর নিয়ে আসবা, এই কি জানি মেট্রিক পাশের সার্টিফিকেট নিয়ে আসবা, 2 কপি ছবি, সাদা কালো পাসপোর্ট সাইজের ছবি নিয়ে হাতির পুল কাঁচা বাজার মোড়ে দেখা করবা। ঠিক আছে, আর উনি ওনার একটা মোবাইল আছে, ওনার তখনকার মোবাইল খুব রেয়ার মানুষের কাছে থাকতো, খুব রেয়ার। কারণ আমি শুনেছি যে রংপুরের ভিতরে শুধু এর রওশনের সাথে এরশাদের পরে শুধু ওনার কাছেই মোবাইল ছিল, এরকম শুনছি ওনার মুখে। যাই হোক, ওনার বাড়ি ছিল রংপুর, উনি ওনার ঠিকানা বললো, নাম বললো যে ভয় পাইও না, আমার বাড়ি রংপুর, আমি কাপড়ের ব্যবসা করি, রেস্টুরেন্টের ব্যবসা করি, আমি হাতির পুলে রেস্টুরেন্ট আছে আমার। আমি বললাম যে লোকটা কোট টোট পরা, ঠিক আছে, লোকটা তো আসলে ভালোই মনে হয়। তো আমি সারাদিন কাজ করলাম ওই গার্মেন্টসে, আর ওনার কথা আমি মন থেকে সরাইতে পারতেছি না। শুধু ভাবি যে আমার সরকারি চাকরি হবে, আল্লাহ আমি সরকারি চাকরি করতে পারবো, মানে অনেক, মানে নিজের কাছে নিজে খুব ভালো লাগতেছে যে আমার ভাই বোন দুইটা অনেক সুখে থাকতে পারবে, আমি টাকা পয়সা পাঠাইতে পারবো বাড়িতে, অনেক খুশি লাগতেছে। তো এটা চিন্তা করে করে তাড়াতাড়ি করে 2 দিন এখানে ডিউটি করলাম, 3 দিনের দিনে আমি ওই গার্মেন্টস সাইডে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি চলে গেলাম, তাও একজনের কাছ থেকে 500, উজ্জ্বল নামে একটা ছেলে ছিল কোয়ালিটি আমার পাশের, ওই ছেলের কাছ থেকে 500 টাকা ধার করছি। ধার কইরা ওই সময় দ্রুতি গাড়ির টিকিট ছিল 180 টাকা আমাদের বাড়ির, আমার যাতায়াত ভাড়া হয়ে যাবে 500 টাকায়। তা আমি তাড়াহুড়ো করে বাড়ি গেলাম, যাইয়া আমার বাবাকে বললাম কি বাবা আমি আর সরকারি চাকরি হবে, আমার এক লোক বলছে গার্মেন্টসে যাওয়ার পরে এক লোকের সাথে আমার পরিচয়, সে বলছে সরকারি চাকরি দিবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, যদি সরকারি চাকরি দেয় তাহলে আমি চেয়ারম্যান সার্টিফিকেট আইনে দিই। বাবা আবার গ্রামের লোক তো অত কিছু বোঝে না যে আবার কোনো খারাপ কোনো কিছু বা কিছু, এইসব বাবার মাথায় নেই। তো মা আবার ওইগুলো একটু করে বেশি, মা আবার চিন্তা করে বেশি, কয় বড় মেয়ে ঢাকা শহর দিছি, ঠাকুর তুমি জানো, মা যেভাবে বলে। তো যাই হোক, আমি কই কি যে সমস্যা নাই মা, তুমি টেনশন করো না, তো আমি যাই, তো কি হয় হইবে হুম। জীবনে। তারপরে গেছি চেয়ারম্যানের কাছে, যাইয়া চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসছি। চেয়ারম্যান আঙ্কেলটা আবার খুব ভালো, উনি জুব্বাধারী লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি সৌদি থেকে হজ করে আসছে। হুম। উনি বললো মা তুমি কেন চাকরিতে যাবা, তুমি কেন এই দেখো ঢাকা শহর থাকো তো, চেয়ারম্যানের কথা আমার মনের থেকে যাবে না। বলছে ঢাকা শহর থাকো তো বুঝে শুনে চাকরিতে যাইও, খবরদার, ঢাকা শহর কিন্তু বেশিরভাগ অনেক ষড়যন্ত্র লোভে পড়ে অনেক মেয়ের জীবনও চলে গেছে। আর তুমি গরিব বাপের সন্তান, তোমার বাপে যে একটা আইনানুগ ব্যবস্থা নিবে তাও কিন্তু তোমার বাপের নাই, কোনো সামর্থ্য নাই, বেশি এরকম বুঝেন না, অশিক্ষিত গ্রামের, মানে কি বোঝে না কিছু হালচাল ঢাকার। তো যাই হোক, তুমি বুঝে শুনে চইলো বাবা, ঠিক আছে। এই কথাটা বলার পরে না আমার কলজের ভিতর একটা বাড়ি মারলো, ঠিক আছে না। আমি খালি একবার আগাই 3 বার পাশে, ওরা তো বড় লোক, কোট ভিলেজার পরে দেখছি, ওরা তো বড় লোক, আমার যদি নিয়ে মাইরে ফেলায় না, কি করে না, কি চাকরি দেওয়ার কথা কয়ে নিয়ে আমার কিডনি বেচে হালায়, এরকম কিছু আমার ভিতরে চিন্তা ভাবনা। আবার ঢাকাইছি সার্টিফিকেট মার্কেট নিয়ে ঢাকাইছি। আর আমার বাবা ওই বাড়ির টাকা সব পাইছে বিক্রি কইরা না। আমার বড় ফুপু বুদ্ধি দিল কি, আমাদের এলাকায় অনেক জায়গা পাওয়া যায়, এই কয় টাকায় তুই অনেকগুলো জায়গা পাবি, আমাদের এলাকায় জমি কিনে বাড়ি কর। আমাদের এক থানার থেকে এখন যে বাড়ি ওইটা আর এক থানা। তো ওইখানে নিয়ে বাড়ি করলো, বাড়ি জায়গা কিনলো আর কি, মাটি কিনছে, কতটুকু মাটি কেনার পরে আর টাকা পয়সা তেমন নেই, বাড়ির যে ভিটা টিটা যে করবে এগুলো করতে পারে নাই। তো আর বাড়ির যে ঘরটা ওইটা দিয়ে দেওয়ার কথা ছিল, যে আমাদের বাড়ি কিনছে, কিন্তু ঘর তো দেয় না, আরো জিনিসপত্র অনেক মানে আটকাই রাখছে। ওনারা মুসলমান তো, আমার বাবা হিন্দু তো, আর হিন্দুদের উপর একটু চাপ বেশি ছিল, তো একটু চাপের মাধ্যমে ফালাইয়েই আর কি আমাদের জিনিসগুলো দেয় না। আর ঘর আর পানের বর ছিল বাড়িতে একটু, আমাদের ওই বর বাবদ আমাদের 20,000 টাকা বেশি দেওয়ার কথা ছিল, হুম। কিছুই দেয়নি।
আরো বরং মানে এক পর্যায়ে কি আমার বাবা মা, আমিও তখন বাড়িতে ছিলাম যখন ছাইরা যাই বাড়িটা, অনেক কান্না করছিলাম। এলাকার লোক আগে আমাদের খুব ক্রিটিসাইজ করছে, খুব করে চলছে, গরিব দিক আত্মীয় স্বজন কেউ আমাদের সাইডে না দাম দেয় নাই, ঠিক আছে। আর ওই এলাকার লোক তো আমাদের দেখতেই পারে নাই, আমরা গরিব। আমার বাবার মুখে শুনছি এক সময় নাকি আমার ফ্যামিলি অনেক বড় লোক ছিল, অনেক ভালো ছিল, কিন্তু ধাপে ধাপে আমার বাবা আমাদের জন্মের আগেই কিভাবে কিভাবে গরিব হয়ে গেছে, ঠিক আছে, অভাব অনটন হয়ে গেছে আমাদের জন্মের পরেই। তো যাই হোক, আমার মাও অনেক কষ্ট করছে, বাবাও অনেক কষ্ট করছে আমাদের জন্য, তারপরও মানুষ করতে পারেনি একটা ভাই বোনও। তারপরে যাই হোক, পরবর্তী স্টেপে আসতেছি, ভাইরা একটু মানুষ হয়েছে। তো যাই হোক, আমি বাড়ির থেকে ওই বাড়িটারই ছাইরা ওই আমার ফুপুর বাড়িতে আমার বাবা মা ভাই বোন সব বুঝাই দিয়ে আমি আবার ঢাকা আসলাম, চেয়ারম্যান সার্টিফিকেট টিকিট সব নিয়ে আসলাম। আইসা এরপর ওই বান্ধবীর বাসায়, যে বান্ধবীর বাসায় গার্মেন্টসে চাকরি করতাম, ওই বান্ধবীর বাসায় এসে উঠছি। ওঠার পরে আমি কইলাম কি যে, হিরণ, ওর নাম ছিল হিরণ, আমি ই করি, তুই তো লেখাপড়া করো নাই, তোরে তো নিয়ে যাইতে পারবো না, নাহলে তোরে নিয়ে গেলে আমার একটু সাহস থাকতো যে দুইজনে সরকারি চাকরি করব, সাহস থাকতো না। আমার তো সার্টিফিকেট আছে, আমি যাই আর দেখি আমি কি কয় লোকটা, আমি চাকরিতে ঢুকবো সরকারি চাকরি, বাড়ির থেকে এগুলো নিয়ে আইসি। তখন কইলো কি, বুঝে সুঝে যাইস। আমি কি আচ্ছা ঠিক আছে। তারপরে আমি আসছি ওনার ওইখানে চাকরির জন্য। ওনারে আইসা ওনার যেভাবে বলছে, হাতের ফুল কাঁচা বাজার মোড়ে নামবা, যে কোনো একটা ফোনের দোকান থেকে আমার এই নাম্বারে একটা ফোন দিবা, তাইলে আমি এসে রিসিভ করে নিবো, আর যদি আমি না থাকি লোক পাঠাই দিব, তুমি তার সাথে যাবা। আচ্ছা। তারপর যাইয়া 10 টাকা দিয়ে একটা ফোন দিছে ওনারে, 1 মিনিট কথা বলছি, ওর নাম বলছি করে চিনছে। তখন উনি আসছে, আইসা বললো কি কি আনছো, উনি আসছে, অন্য লোক পাঠায়নি। তখন আমি সব দিলাম, দেওয়ার পর বলছে, এই তো ঠিক আছে, খুব ভালোই হয়েছে কাগজপাতি, তো কালকে নিয়ে যাবো তোমারে ওখানে, এই কাগজপাতি তো দরকার, ভালো কাগজই আনছো, ঠিক আছে, আসো। আমি ওনার পরে উনি বললো কি যে, আমার কাকার আঙ্কেল ডাকো না, তুমি আমারে অন্য কিছু ডাকো। তা আমি বললাম কি যে, আপনি তো আমার বাবার বয়সী, আপনি আঙ্কেল ডাকো না, কি করুন? বলছে কি না, অন্য কিছু ডাকে। তাহলে আমি বলি আমার এক বলে কি, তোমার আমি নাতি ডাকবো, তুমি তোমার দেখতে আমার নাতির মতো লাগে। আমি ওনার বললাম কি, তাইলে আপনার আমি নানাই ডাকি। ঠিক আছে, আমি নানা ডাকলাম। এখন বারবার খালি নানা বইলে বলে প্র্যাকটিস করতে কয়। ঠিক আছে, তা আমি প্র্যাকটিস করলাম। আমার নিয়ে খাওয়ার রেস্টুরেন্ট হাতিরপুল কাঁচা বাজার মোড় দোতলায়, এখানে উঠাইলো, উঠাইয়া রীতিমতো খাওয়াইলো আমারে। জীবনে আমি কোনোদিন মুরগি পোড়া খাই নাই, যেটাকে বলে কি মুরগির গ্রিল না, ওইগুলো আমি কোনোদিন খাই নাই। ওগুলো দিছে আমার খাইতে, একটু খাইয়ে দেখলাম কি কেমন জানি লাগে, ভালো লাগে না। তখন সস টস কি জানি এবার ভরাই দিল, এরপর ভালো লাগছে। এরপরে খাইছি। খাওয়া দাওয়ার পরে ওই কাগজগুলো দেখে রেখে বলছে কি 3 তলায় চলো। আমি বলছি কেন? বলছে কি 3 তলায় চলো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তুমি অত দূর যাবা কিভাবে? আমি কই রায়বাজার নিমতলা অত দূর কোথায়, আমি 20 টাকা 30 টাকা রিক্সা ভাড়া আমি চলে যেতে পারবো, তাতে কি হয়েছে? আরো কথার দরকার আছে, চাকরি করবা কিরকম কি, ইন্টারভিউ তো অবশ্যই নেওয়ার দরকার আছে তোমার কাছ থেকে, যেহেতু আমার ভাই করে আমি চাকরি দিছি বিনে লেখাপড়ায়, তারা লেখাপড়া করে না, তা করে আমি ফায়ার সার্ভিসে সরকারি চাকরি দিছি, পুলিশে সরকারি চাকরি দিছি, এবং ওনার বাবাও সরকারি চাকরি করতো, এবং উনি যে 2 ভাইরে চাকরি দিয়েছে, তারা আসলেই মূর্খ এবং আসলে সরকারি চাকরি তাকেও দিছে। হুম। পরবর্তীতে গেছি, জানছি, দেখছি। তো যাই হোক, আমি বললাম কি যে, কি কি ইন্টারভিউ আছে, কি আমি তো এগুলো বুঝি না ভাই, আপনি কি ইন্টারভিউ নেবেন? আপনি কি এখানে অফিস কোনো? অফিস আমার আছে, আমি নিয়ে যাবো না, তুমি চলো 3 তলায়। গেলাম 3 তলায়, যাওয়ার পরে কাউন্টারের পাশে 3 তলায়, ওটার হোটেলটার নাম ছিল হোটেল 3 তলা, তার নিচে খাওয়ার রেস্টুরেন্ট 2 তলা, 4 তলাও ওনারই হোটেল, 5 তলাও ওনারই। তো 3 তলা পর্যন্ত আমারে নিয়ে গেছে, কাউন্টারের পাশে 108 নম্বর রুমে আমারে রাখছে। রাখার পরে ওখানে ছোট একটা খাট আছে, রুমের ভিতর ফ্রিজ আছে, টিভি আছে, সমস্ত কিছু সাজানো। ওখানে আমারে রাখছে। রাখার পরে আমি বলছি কি, বসো, তোমার কাগজপত্র তোমার কাছে থাক, আমি বাইরের থেকে তালা মাইরে রাখি, তুমি থাকো, নাইলে হয়তো আমার রংপুরের সব স্টাফ স্টাফ আছে হোটেলে, ওরা ডিস্টার্ব করতে পারে। আমি বাইরের থেকে তালা মাইরে আমি একটু বাইরে অফিসের কাজে যান, ধানমন্ডি থানায়। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি কি এখানের মালিক নাকি? বলছে হ্যাঁ, আমি এই 3 তলা 4 তলা 5 তলা এগুলো চালাই হইলো রুম ভাড়া দিই লোকের কাছে, রুম ভাড়া দিই যত ঢাকার বাইরে যত লোক আসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, এদের এই ট্রিটমেন্ট করাইতে হসপিটাল এখানে থাকতে হয়, তখন আমি রুম ভাড়া দিই। আর কিছু কিন্তু বলে নেই, এর ভিতরে যে রহস্য আছে আমি তো জানি না। যাই হোক, তারপরে আমি ওখানে থাকলাম, কিন্তু আমার বুকের ভিতর না ধুকধুক করে। আর আমি তখন কি হিন্দু সম্প্রদায়ের মেয়ে, আমি মুসলমান, হিন্দু পাড়ার ভিতরে আমি যাইতাম না কখনো, এবং কারোর সাথে মিশতাম না, চলতাম না, কারোর সাথে কথা বলতাম না। তারপরে আমি হিন্দু ধর্ম সম্পর্কে আমার বাবা মা কিছু শিখায় নাই, আর তেমন কিছু শিখতেও পারি নাই। যাই হোক, অভাব অনাটনের কারণে বাবা মা দুইজনেই ছিল, কাজ করে খাওয়াইতে হইতো, কিছু বুঝি নাই। কিন্তু স্কুলে যাইয়া যাইয়া ওই বন্ধু বান্ধবের কাছ থেকে, বান্ধবীদের কাছ থেকে, ওরা যখন ধর্ম পিরিয়ড করতো, এক হুজুর স্যার ছিল,
উনি মাথায় কাপড় দিয়ে বসাইতো, আমাদের হিন্দু যে কয়টা মেয়ে ছিলাম বাসায় মাথায় কাপড় দিয়ে বসাইতো, এবং ওই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এত সুন্দরভাবে বলতো, মানে মুগ্ধ হয়ে যাইতাম শুনতে শুনতে। তা আমার না ছোটবেলা থেকেই যেন ওদিকে নজর, ঠিক আছে? তো ওই নজরটা ঠিকই আমার বন্ধু-বান্ধবের প্রতি ছিল, ধর্মের প্রতি ছিল। কিন্তু এই বুড়ো লোকটার প্রতি আমার ওই মানে ওই জিনিসটা কাজ করতো না। উনি যে মুসলমান বা উনি ভালো হবে বা কিছু, বা উনি ইসলাম ধর্মের লোক, উনি খারাপ কিছু করবে না বা কিছু, এরকম বিশ্বাস ছিল না। আমার উনার প্রতি এরকম বিশ্বাস ছিল যে উনি যেন খারাপ। এরকম আমার মনের ভিতরে লাগে উনি যেন খারাপ। শুরু থেকেই শুরু থেকেই। ঠিক আছে? উনি যেন খারাপ। মুসলমান হইছে তাই কি? মুসলমানের মধ্যে ভালো-মন্দ আছে না? আমার মনের কাছে মনে প্রশ্ন কইরা আমি কুলায় উঠতে পারতেছি না। যে চাকরিতে আমি ঢুকবোই নাকি চাকরির লোভে কি আমার জীবনটা শেষ হয়, নাকি আমার নিজের মনের মধ্যে প্রশ্ন শেষ নাই। যেহেতু লেখাপড়া একটু করছি কিন্তু এদিকে কালিদাসের পেটের ক্ষুধা মেটানোর জন্য আবার এদিকে পেটে তো ক্ষুধা, জীবনে তো বুঝতে আছে, পারছি। এদিকে ভাই বোন দোনোটা কি মরেই যায় না খাইয়া, না কি না বাবা স্ট্রোক করে ফেলায়। বাবা তো অলরেডি ২ বার স্ট্রোক হুম। করছে, আমি পরবর্তী স্টেপে আসতেছি। তো যাই হোক, আমি মানে চিন্তায় কুলায় উঠতে পারতেছি না যে কি করব। তখন ভাবলাম কি যাহ জীবনে যা আছে থাকি, তো উনি তো আমার বাপ বয়সী লোক, উনি তো আমার সাথে এমন কিছু করতে পারবে না। ওই বিশ্বাসে আমি রইলাম। রাত ১০টা ১১টা পর্যন্ত আমি টেনশনেই করতেছি শুইয়া শুইয়া। আমার কোনো ঘুম নাই, খাওয়া নাই, আমার পেটে যে ক্ষুধা, আমি যে বাড়ির থেকে আসছি কালকে আইসা যে ওর বাসায় করে চাল ভাজা খাইছি, আর আজকে সারাদিন গেল, রাত ১০টা ১১টা বেজে গেছে, আমার পেটে যে কিছুই নাই। আমার কিন্তু ওদিকে খেয়াল নেই। আমার শুধু খেয়াল এই লোকটার প্রতি। ঠিক আছে? তারপরে উনি থানা থেকে ঘুরে আসছে রাত ১২টায়। ১২টায় এসে উনি রুমের তালা খুলছে। খুলে ভাত দিছে আমারে। ডাল আর মুরগির মাংস দিয়ে আমার ভাত দিছে। আমি বললাম, "ভাত খাবো না।" "আপনি এত রাত পর্যন্ত কই ছিলেন? আমার কোনো খোঁজ নাই। আমি পানি খাওয়ার জন্য মইরা যাচ্ছি। আমি বাথরুমে পানি খাইছি। আপনি এত রাত্রি পর্যন্ত কই ছিলেন?" পরে বলছে কি, "আমি থানায় অনেক কাজে বিজি ছিলাম। ঠিক আছে? আ আমি থানায় অনেক কাজে বিজি ছিলাম। তুমি টেনশন করো না, থাক বোন আমারে মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই তুমি পানির পিপাসায় বাথরুমের পানি খাইছো।" তা বলছে যে স্টাফ করে ধমকি দিতেছে, "হ্যাঁ, তোমরা জালনা দিয়ে ১ গ্লাস পানি দিতে পারলা না মেয়েটারে? তোমরা জানো না যে আমি এখানে একটা লোক নিয়ে আসছি এবং সবাইকে কি তুমি খারাপ মনে করো নাকি?" এই কথাটা আমার একটু মাইন্ডে লাগছে। ঠিক আছে? যে আমাকে খারাপ ভালোর কি আছে আমার? আমার নিয়ে আসছে, আমি চাকরি করব, শেষ। আমার খারাপ ভালোর কি আছে? তারপরে স্টাফ আরিফুল ইসলাম নামে একটা স্টাফ ছিল, দৌড়ে আমার কাছে সরি-টরি আপা এই সেই বলছে। বুঝতে পারিনি। আমি বলছি, "আমি কলিং বেলও দিছি। আপনারা শোনেন নাই। আমার পানি পিপাসা লাগছিল।" তা যাই হোক, উনি সরি-টরি বইলা গেছে। এরপরে পরবর্তীতে কিন্তু আমার খাওয়ার কোনো অসুবিধা হয় না। জানলা দিয়ে সবসময় খাবার দিত। যাই হোক, এরপরে উনি বলল কি যে, "বোন, কালকে কিন্তু সকালে ইসে যাইতে হইবে, বঙ্গবাজার ফায়ার সার্ভিস অফিসে ইন্টারভিউ দিতে যাইতে হইবে সকালে। তাইলে তুমি এখন ঘুমাই পড়ো নাকি?" তা আমি বলছি, "না, আমার ঘুম আসবে না। আমি কালকে ইন্টারভিউ দিয়ে তারপরে আমি বাসায় চলে যাব। আমার এখানে ঘুম আসবে না। আমি এরকম বিল্ডিং এ কোনোদিন থাকিনি। অ্যাকচুয়ালি থাকিনি এরকম বিল্ডিং এ। আমার ওই কুঁড়েঘরে থাকার শান্তি, আর রায়বাজার নিমতলে আমি টিন সেট একটা বাসায় ভাড়া থাকি, আমার ওটাই শান্তি। আমার এই বিল্ডিং এ আমি কোনোদিন থাকি নাই, আমার ভয় লাগে।" কিন্তু আসলে তো আমার ভালো লাগতেছে, কিন্তু ভিতরে ভয় কাজ করতেছে। আমি তো ওরে বুঝতে দিতেছি না যে আমার ভালো লাগতেছে বা এত ভালো খাটে শুইছি বা কিছু। যাই হোক, আমি উনারে বললাম কি, "আপনি চলে যান আমার রুমের থেকে। আমার না অনেক রাত হয়ে গেছে, আমার না ভয় লাগে। আপনি চলে যান আমার রুমের থেকে।" অ্যা একবার নানা বলি, একবার আঙ্কেল বলি। ঠিক আছে? কারণ আঙ্কেল বলা অভ্যাস। এখন তো নানা উনি শিখাই দেয় বারবার, আমি বলতে পারি না, ভুলে যাই। তো যাই হোক, উনি বলে কি, আমি বটি নিয়ে আসছি উপর থেকে, পেয়ারাগুলো কাট। উনি পেয়ারা নিয়ে ঢুকছিল আবার থানা থেকে আসার সময়। তো বলছে, "পেয়ারাগুলো কাটো, ২ জনে খাই। আ আর হইলো আমার চুলে কালি দিয়ে দাও।" উনি কালি গুলাইছে। ওর রুমটা ওনারই অ্যাকচুয়ালি। ঠিক আছে? উনিই থাকে ওই রুমে। ও তো উনি একটা ড্রয়ার টান দিয়ে সিন্দুকের ভিতরে দেখি বান্ডিল টাকা। ঠিক আছে? ওই ড্রয়ার যখন টান দিছে চুলে কালি দেওয়ার জন্য, তখন বান্ডিল টাকা। আমি আরো ভয় পেয়ে গেছি। ঠিক আছে? যে উনি আসলে কি? ঠিক আছে? আর অত বেশি টাকা আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। ওদিন যে অত টাকা দেখছি, আমার ভিতরে আতঙ্ক হয়ে গেছে যে নাকি উনি আবার বলে যে ও আমার টাকা চুরি করার জন্য আসছিল, চুরি করছে এজন্য আকে এবার জেলে-টেলে ঢুকাই দেয় নাকি? আমার মনে আরেক সমস্যা সৃষ্টি হয়ে গেল। তখন উনি ওই বের করছে, এই কালি বের করছে, কালি গোলাইলো ফ্রিজের মধ্যে। আর আমারে বটি দিয়া পেয়ারা কাটতে বলল। তা আমি পেয়ারা কাটতেছি আর চিন্তায় আমি শেষ। ঠিক আছে? চিন্তা করতে, করতে শেষ। যাই হোক, পেয়ারা কাটা শেষ। পেয়ারা উনারে দিলাম, উনিও খাইলো, আমিও খাইলাম। খাওয়ার পরে উনার চুলে কালি লাগাই দিলাম। সে কালি লাগাইতে রাত ৩টা ৪টা বেজে গেল। তখন আমার শরীর ছাইড়া দিছে ঘুমে। তখন আমার ঘুম আসতেছে। তখন আমি উনার বললাম কি, আঙ্কেল, একবার আঙ্কেল, একবার নানা।
যান একটু বাইরে, আমার ঘুম আসতেছে, এখন আমি ঘুমাবো, আপনি একটু যান, আপনি অন্য রুমে যান, নাইলে আমার একটা অন্য রুম দেন যাতে আমি একটু ঘুমাইতে পারি, সকাল হইলে পরে আমি ইন্টারভিউ দিয়েই বাসায় চলে যাব, কারণ আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে আসছে। তখন উনি বললো কি এত সুন্দর শরীর আবার ক্লান্ত, আমার কেমন জানি লাগতেছে। আর হাসি যে দেয় অট্ট হাসি, এমন হাসির আকৃতি, কথার আকৃতি অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, রাত বেশি হয়ে গেছে, সবাই ঘুমায় পড়ছে, কেউ জাগনা নাই, ঢাকা শহর নির্জুম হয়ে গেছে। তখন তো আমার পায়ের নিচে আর মাটি নেই। ঠিক আছে, যে খাইছি, উনার হাসি টাসি তো ভালো না। তখন উনি বলছে কি এদিকে আসো, আমারে নিয়ে গেল বাথরুমের ভিতরে। বাথরুমটা কয়েকখানা টাইলস উঠাইলো, টাইলস বাথরুমের উঠাইয়া ওই বাথরুমের প্যানটা উঠাইলো, উঠাই কয় কি এই যে ফাঁকাটা আছে না, এখানে তোমার মতো 10টা মেয়ের লাশ আছে এখানে। এই কথা বলার পরে আমি কই খাইছি, আমি কই এলাম, আমার হাত পা ছাইড়া দিছি, কাঁপা শুরু করে দিছি। ঠিক আছে, এরপরে আমার বের কইরা ওই রুমের থেকে বের করছে, আমার হাত কিন্তু ধরে রাখছে। আবার তো ওর এলাকার লোক সবাই দারোয়ান টারোয়ান সব রংপুরের, নিচে কলেজসভাল গেটমেট সব মারা, দৌড় দিয়ে যাবো কোথায়? তো যাই হোক, আমি দৌড় দিতে চাই একবার, ও হাত ধরে ফেলাই। তখন আর এক রুমে নিয়ে গেছে, নিয়ে যাইয়া বাথরুমের টাইলস মেলস উঠাইয়া দেখাইলো যে ওর ভিতরে মদ, বিয়ার, গাঁজা, ছুরি মুড়ি পিস্তলের অভাব নেই ওর ভিতরে, টাঙ্কির মতো ওর ভিতরে। দেখা তো আমি আরো শেষ। ঠিক আছে, এরপরে উনি কতগুলো কাগজপাতি বাইর করলো, ওই কালি দেওয়া মাথায় কালি শুকাচ্ছে, ওই ফাঁকে এগুলো করতেছে। যাই হোক, উনি অনেক কাগজ বের করছে সিন্ধুকে থেকে, বের করে দেখাইলো উনি নিউ মার্কেটের পাশে গাউসিয়া হোটেল ম্যানেজার ছিল, অনেকদিন চাকরি করছে, 10 বছর বয়সের থেকে উনি ওইখানে ম্যানেজার ছিল। এবং উনি হোটেলের মালিক, উনি হোটেলের মালিক, উনি হোটেলের মালিক, উনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। সিন্ধুক খুলে দেখাইলো এত টাকা আমার, এত স্বর্ণ গহনা আমার, আর স্বর্ণ জিনিস যা দেখি ছিঁড়া কাটা, মানে কি আস্তা না, কোনো চেন কানের দুলটু ছিঁড়া বিড়া। তা আমি ওগুলো দেখে ভাবি কি যে উনি কি হাইজ্যাক মাইজ্যাক করে আনছে মানুষের থেকে, ছিঁড়া বিড়া কে স্বর্ণগুলো। তখন আমি ভাবলাম কি যে থাক, আমার ওদিকে কোনো লোভ নেই, আমি 2 টাকা মানে গরিবের ঘরের মেয়ে, আমার ওই টাকার দিকে লোভ নেই, আমার স্বর্ণের দিকে লোভ নেই, আমি যা চুপচাপ থাকি। এখানে একটা জিনিস ইন্টারাপ্ট করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হলো উনি বেশ কিছু প্রতিষ্ঠানের নাম এখানে বলছেন। যেহেতু আমরা ইনভেস্টিগেটেড শো না, আমরা একেবারে সরজমিনে গিয়ে ইনভেস্টিগেট করতে পারিনি, সেহেতু আমরা ওই প্রতিষ্ঠানের নামগুলো এখানে মিউট করছি। এবং আমরা মূল গল্পের জায়গাটা অক্ষত রাখতে চাই, শুধু এই মেসেজটা দিতে চাই, আগাগোড়া আপনারা শোনেন, শোনার পরে আপনার ব্যক্তিগত জায়গা থেকে কিছু না কিছু লার্নিং আছে আজকের এই স্টোরিতে। বাট আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য, আমাদের জীবন গল্প বলেন বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে, সেই অনুষ্ঠানগুলোর উদ্দেশ্য কাউকে হেয় করা নয়, কিংবা কারো দিকে প্রশ্ন বানে বিদ্ধ করা নয়। এই কারণেই বলছি, কারণ আমরা ইনভেস্টিগেট করতে পারি না, সরজমিন ইনভেস্টিগেট। কারণ উনি যেই লোকটি সম্পর্কে এখানে কথাগুলো বলছেন হয়তো সত্য কিংবা মিথ্যা হতে পারে, যেহেতু ইনভেস্টিগেট করা হয়নি, সেই জায়গাটা থেকে আমরা তার পরিচয় এবং অন্যান্য যে বিষয় এখানে আসছে সেগুলো আমরা গোপন রাখছি। কিন্তু আমরা গল্পটা, ওনার জীবন যে সাফারিংটা বা যে ঘটনাগুলো হয়েছে সেগুলো আমরা এখানে তুলে ধরতে চাই। জি বলেন। তারপর সবগুলা অরিজিনালি সত্য কথা এবং প্রমাণ সহ আমার কাছে আমি আছে, জানি আমি আপনি যেটা দেখাবো। বলছেন এটা আপনি, হ্যাঁ আমি জানি এটা সত্য, হ্যাঁ কিন্তু আমাদের অনুষ্ঠানের এটা একটা লিমিটেশন, এটা আমাদের ডিসক্লেমার। কারণ আমরা চাইলেই ওনাকে, যেহেতু ওনাকে আমরা এখানে নিয়ে আসিনি, আচ্ছা আচ্ছা যেহেতু আমরা ওনাকে এখানে মানে বলা যেতে পারে প্রশ্ন করার সুযোগ পাচ্ছি না। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেগুলো সেই সময়ে গিয়ে প্রমাণ করার সুযোগ নাই, এটা অতীত জীবনের অনেক কথা, আজ থেকে 5-7 বছর আগের কথা। জি হ্যাঁ, আপনি যে প্রতিষ্ঠানগুলো বলছেন সেই প্রতিষ্ঠানগুলো এখন নাইও বাংলাদেশে। না হ্যাঁ, হুম। তো সেই জায়গাটা থেকে যেহেতু ওই পরিমাণ ইনভেস্টিগেট আমাদের এখানে হয়নি, সুতরাং আমরা এটা প্রচার করতে পারছি না। তারপরে আপনি যেখানে ছিলেন যে আপনাকে দেখালো ছেঁড়া ঠেরা হ্যাঁ গোল্ড। হ্যাঁ ছেঁড়া ঠেরা গোল্ডে, কিন্তু গোল্ডের দিকে আমার কিন্তু নজর নেই, আর টাকার দিকে নজর নেই, খালি আমার জীবনের নিরাপত্তার দিকে এখন আমার নজর। স্বাভাবিক না, ভরকে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, তখন উনি বলল কি তো ওই সময়টাতে কি শুধু উনি ছিল নাকি আশেপাশে উনি লোকজন ছিল? ছিল, আর কেউ ছিল না, ওনার অনেক দাপট। ঠিক আছে, ওনার উপর দিয়ে কথা বলার মতো একটা প্রাণীও নেই। আচ্ছা, ঠিক আছে, তারপর? একটা মানুষও নাই। তো যাই হোক, উনি আমারে যা কথা বলে, ধমকি ধমকি দিয়ে কথা বলে, একটা মানুষও কিন্তু আসে না। আর আমি একটু জোরে কান, এই চপ চপ চপ, জোরে কানবি না, এখানে জোরে কান্না করার জায়গা না। তা আমি বললাম কি আপনি আমার সাথে খারাপ কথা বলতেছেন কেন? ওই মানে কালি শুকাইতে শুকাইতে ওই অস্ত্র মস্ত্র সবকিছু দেখাই টেখাই যখন নিয়ে আসছে আমারে, নিয়ে আসার পরেই খারাপ মানে করতেছে আমার সাথে। যেমন আমি শুইলে পরে আমার পেটের উপর হাত দিতেছে, আমার কাইত করে শোয়াইতেছে, আবার কয় সিট করে মানে সোজা হয়েছো, এরকম করতেছে। তা আমি বলি এরকম করেন কেন আপনি? আপনি কি মনে করছেন আমারে? আমি কালকে সকাল চলে যাবো এখান থেকে। এরপরে কয় কি, ওই বাথরুমে কয়টা লাশ আছে দেখবি? এরপর হাত দিয়ে ঢুকাইয়া, পলিথিনের ভিতরে হাত দিয়ে ঢুকাইয়া কতগুলো চুল বের করছে, মানে মেয়েদের চুল, বড় বড় চুল। তখন আমি মানে হয়ে গেছি। এরপরে উনি বারবার আমার সাথে জোরাজুরি করতেছে। এবারে আমি ওনারে
কি বলবো, আমি ওনারে মানে কি ধর্মের বাপ পর্যন্ত বলছি যে আপনি আমার সাথে কোনো খারাপ বিহেভ করবেন না। আমি আসছি সরকারি চাকরির জন্য, আপনি আমার এগুলো দেখেন না। আমি অনেক ভয় পাই। তারপরে ওদিন এটা কিছু কত বছর করেনি। আগের গল্প? 2005 সালের শেষের দিকে। 15 বছর আগের গল্প। হ্যাঁ। এবং আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন যে কি হয়েছে ওনার জীবনে। আম হয়তো ওখানে লাশ ছিল না। উনি মাথার চুল দেখিয়েছেন। যেভাবে হোক ওনাকে ভয় দেখানোর একটা ব্যবস্থা করেছেন আরকি। যাই হোক হ্যাঁ, তারপর? তারপরে আমি হতভম্ব হয়ে গেছি। ওই কথাটা এখনো আমি ফিল করলে আমি সাথে, সাথে স্ট্রোক হয়ে যাই। এখনো আমার ওরকম লাগে। তারপরে আমি বললাম কি, আপনার হাতেও ধরি, পায়েও ধরি। আপনি আমার নানা না কাকা না, আপনি আমার ধর্মের বাপ। আপনি আমারে এরকম করেন না। তখন উনি বলল কি যে, আমার কাছে যে আসে তাকে আমি আগে মেয়ের মতো দেখি, তারপরে বোনের মতো দেখি, তারপরে তারে আমি কি বলবো, তার সাথে যেটা করার সেটা করি। তারপরে সে যদি আমার কথার মধ্যে থাকে তাহলে থাকলো, আর নাহলে তারে কেটে ওইখানে ফেলে দিই। এই কথা বলাতে আমি আরো ভয় পেয়ে গেছি। কারণ আমি মানুষের জায়গায় মানুষ নেই। যতবারই আমাকে টাচ করতে আসে অতবারই আমি চিল্লাপাল্লা করি, আমার মুখ চেপে ধরে। ওই দিন গেল, ওই রাত গেল, সকাল হয়ে গেছে। তো উনারও মনে হয় ঘুম চলে আসছে। উনি মাথাটা ধুইলো, ধোয়ার পর ওনার ফোনে একটা ফোন আসলো। ফোন আসার পরে মনে হয় হোটেল মনে হয় খারাপ কাজ চলতো উপরে, মনে হয় পুলিশ টুলিশ আসছে। এই জন্য উনি রুমের থেকে তাড়াহুড়ো করে বেরোয় গেল। বেরোয় গেল, বাইরের থেকে তালা লক করে গেছে আর বলছে কেউ যদি এসে দরজা নক করে তাইলে আওয়াজ করবা না, চুপচাপ থাকবা, যা করার আমি বাইরের থেকে করতেছি, আওয়াজ করবা না, আওয়াজ করলে তোমার পুলিশ ধরে নিয়ে গেলে সমস্যা হবে। আচ্ছা, আমি আওয়াজ করলাম না, চুপচাপ থাকছি। গেট এমন বাইরান বাইরেইছে, পুলিশ আইসা কিছুক্ষণ পরেই কিন্তু পুলিশ আসছে। আমারে থুয়ে যাওয়ার পরেই সকাল 8টা পর্যন্ত পুরোটা হোটেল অভিযান করছে। আমি কিন্তু শুনতে পাই এই রুমের খাট ভাঙে, ওই রুমের দরজা ভাঙে, এই করে সেই করে শুনতে পাই। কিন্তু আমি আওয়াজ করি না, চুপ করেছি। একবার খাটের নিচে ঢুকি, একবার বাথরুমে ঢুকি, একবার এসে খাটের উপরে শুই আস্তে করে, যাতে খাটটা করকর না করে এরকম। ঠিক আছে, এরকম নাড়াচাড়া করতে করতে দেখি যে পুলিশ আর যায় না, আর আওয়াজ পাচ্ছি পুলিশের ওয়াল এসে যে শব্দটা আসে না, ওই আওয়াজ শব্দটা আমি আওয়াজ পাচ্ছি। তো জানলার উপর নক করে, ভিতরে কেউ আসেন, ভিতরে কেউ আসেন, তাইলে জানলাটা খুলেন, দরজা তো বাইরের থেকে তালা, জানলাটা খুলেন, ভিতরে কেউ আসেন, আপনাদের হেফাজত করার জন্য আসছি, খুলেন খুলেন। আমি তো খুলি না, আমি কি তো আল্লাহ। আপনি কেন খুলতেছিলেন না? আমি খুলতেছিলাম না। পুলিশ যে আসছে, পুলিশ যদি ধইরে আমারে নিয়ে যায় থানায় তাহলে আমি বাড়ি যেতে পারবো। আর যদি আমার না নিয়ে যায়, যদি আমার এখানে আবার রেখে যায়, আর এই লোকটার যে দাপট, যে টাকা যদি এতগুলো ধরে দিয়ে দেয়, তাইলে তো আমার রেখেও যাইতে পারে। তখন উনি আমার গলা কাইটে ওই বাথরুমে নিয়ে ঢুকাই দিবে। ও ওই ভয় আমার। ঠিক আছে? এইজন্যে আমি কিন্তু আওয়াজ করতেছি না। হুম। তো যাই হোক, ওই দিন গেল। এর পরের দিন আবার সারাদিন আল্লাহ বিল্লাহ করে করে কাটে। রাত্রে বেলা উনি, আমি তো হিন্দুর ঘরের মেয়ে, এজন্য উনি পুঁইশাকের মধ্যে গরুর মাংস দিয়া উনি আমার রুমে আসছে। পুঁইশাকের মধ্যে গরুর মাংস দিয়ে ভাত দিয়ে আমার নিয়ে আসছে। তা আমি বললাম কি যে, ভাত দিছে, ভাত নিয়ে আসছে। আমি বললাম কি, সারাদিন খাই নাই, রাত্রেবেলা আমার জন্য এগুলো কিনে আসছেন, আমি এগুলো খাই? আমি তো হিন্দুর ঘরের মেয়ে, আপনি তো জানেন। ভালো করে প্রমাণ করে দেখেন আমার এলাকায় ফোন করে। ঠিক আছে? ভালো করে এলাকায় প্রমাণ করে দেখেন আমি হিন্দুর ঘরের মেয়ে কিনা আমি এগুলো খাই? উনি বলছেন, "হ্যাঁ, এগুলো কিসের মাংস? এগুলো মুরগির মাংস, হ্যান-ত্যান।" তারপরে আমি গন্ধই পাই গরুর মাংসের। তারপর উনি বলে মুরগির মাংস। তারপরে যাই হোক, আমি অল্প কয়টা ভাত কোনো রকম খাইছি এক সাইড দিয়ে। আর সব ভাত রইছে। তো যাই হোক, উনি পরে ওই ভাত খাওয়ার পরে বলছে আপেল আনাইছে, বার্গার আনাইছে, এই সেই খাবার দিয়ে রুম ভইরা ফেলাইছে ওইদিন রাত্রে। মনে করছে কি খাওয়াইলে পরে যদি আমি ওনার মানে অকৃতকর্ম কাজগুলোতে যদি রাজি হই, কোনোভাবে আমি রাজি না। যাই খাওয়ায় আমি কিছু খাই না। আমি একটু মুখে দেই, পিছন দিয়ে বাম হাত দিয়ে ফেলে দিই। আমার ভালো লাগে না। আবার ভাবি যে বিষ-টিস মিশিয়ে আনছে নাকি, বা ঘুমের ওষুধ আনছে নাকি? ওই টিভিতে দেখি জায়গা বেজায়গায় মেয়ে মানুষে ঘুমের ওষুধ খাওয়ায়, নির্যাতন করে, এই করে, টিভিতে দেখা যায় সব চ্যানেলে। ঠিক আছে? ওই বারবার রুমের মধ্যে বসে টিভি চালায় দেখতেছি, বারবার চ্যানেল উলটপালট করে দেখতেছি। টিভি তো আমার রুমেই। তো এখন আমার ওইগুলো খালি চোখের মধ্যে ভাসে, তাই আমি খাইতে চাচ্ছি না। যেটা দেয় তাই খাইতে চাচ্ছি না। তো পেয়ারা আর আপেল খাই, কারণ ওগুলো আমি নিজের হাতে ধুই, নিজের হাতে কাটি। এজন্য খাই। তো যাই হোক, উনি খাওয়া-দাওয়ার পর যখনই রাত 2টো বাজে, তখনই উনি আমারে আবার ধরছে। তখনই আমি ওই ধর্মের বাপ-কন, ভাই-কন যখন সব বলছি, তারপরেও উনি আমার ছাড়তেছে না। এরপরে আমি বারবার যখন কান্দাকাটি করি, তখন খাটের স্ট্যান্ড ভাইঙা ২-৩টা বাড়ি যে দিল, আমার পাছা-পোছা মনে করেন কোমর-টোমর সব মনে হয় শেষ।
এরকম 2-3টা বাড়ি দিছে। পরে আমি এত চিল্লাপালা আইছে ভিতর থেকে, কিন্তু মুখ এমন জোরে চাইপা ধরছে এরকম কইরা, আমি চিল্লাইতে পারি না, কান্না করতে পারি না। এরকম ডুগরে কাঁদতে আমার মনে হয় কি ভিতরটা জমে গেছে, রক্ত ব্লিডিং আসতেছে এরকম লাগতেছে। তারপরে উনি কি করলো, এই আবার ওই বাথরুমে নিয়ে ওইটা দেখাইলো, কয় দেখবি মানুষের মাথার খাবরা আছে এইখানে, দেখবি, থাক দেখামো না তোরে, তুই যদি আবার র্যাপ ট্যাপ যদি কোনো সময় আসে যদি আবার বইলে দাও, থাক তোরে আর ওগুলো দেখামো না। কয় এই হোটেলের মধ্যে অনেক ভয়ানক কিছু আছে, তোরে দেখাইতে পারি কিন্তু তোরে দেখামো না। মায়া মানুষ তো বিশ্বাস করতে নাই, যদি কোনো সময় এখান থেকে সুইটে যাইতে পারো তাহলে তো আমার 12টা বাজবে। এই কথা বলার পরে আমি বলছি, এমনিতেও ভাই আমি এখন যা বুঝতে পারলাম, আমার এমনিতে ওগুলো দেখার আশা আমার আর নাই, আমার ভিতরটা শেষ ভাই, আপনি আমার যদি একটু মুক্তি দিতেন, আমার চাকরি লাগবে না ভাই, আমি জীবনে বাঁচতে চাই। ঠিক আছে, আমার বাবা মার জন্য, আমার 2টা ভাই বোনের জন্য আমার খুব মায়া হয়, আমি বাঁচতে চাই, ওদেরকে দেখতে চাই। আর আমার বাবা মা ফোন তো দিতে পারে না আমার খবর নেওয়ার জন্য, আমার সরকারি চাকরি হইলো কি না সেই খবর নেওয়ার জন্য আমার বাবা মা মানে পাগল হয়ে গেছে, আমার কোনো খোঁজই পায় না, আজকে 3-4 দিন 5 দিন হয়ে গেল। যাই হোক, পরে উনি কি করলো, 2টা-3টা বাড়ি দিয়েছে, পরে আমি অজ্ঞান হয়ে গেছি। আবার যে আমার গায়ের উপর আসছে, আবার আমার জ্ঞান ফিরছে। ঠিক আছে, আমি টের পেয়ে যাই, কি এমনি জানো, যত অজ্ঞান থাকি আমি কিন্তু ফাল দিয়ে উঠি, কুকুরের মতো হয়ে গেছি, আমার মানে বিষয়টা, আমার শরীরটা। তখন উঠলে পরে ওই যে পেয়ারা কাইটা যে বডিটা রাখছি, বডি দিয়ে এমন জোরে কোপ মারছে, এই যে এখানে দেখেন এখনো দাগ আছে। আপনার মাথায় কোপ মারছে ও? জি, এমন জোরে কোপ মারছে, এখানে বিশাল ভাবে কাইটে একবার চুলের ভিতর পর্যন্ত কাইটা, রক্তে বিছনা রুম সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এরপরে আরেকটা কোপ মারছে এই যে হাতে, এখনো পুরো সব দাগ আছে, এই যে হাতের মধ্যে একটা কোপ তো মারছে। আপনি এর মধ্যে চিল্লাপাল্লা করতেছিলেন না? চিল্লাপাল্লা করি কিন্তু জোরে করতে পারি না, জোরে যখন চিল্লানো আসে তখনই খাপ করে ধরে, এক হাত দিয়ে কোপতে আর এক হাত দিয়ে খাপ করে মুখ চিপে ধরে বডি উড়ে ফেলাই দেয়। 2টা কোপ দিছে, 2টা কোপ দেওয়ার পরে আমার আর কোনো ভাষা ছিল না, আমি তখন শরীর টরীর ছেড়ে দিছি। তখন উনি কি করছে না করছে আমি আর জানি না। পরের দিন সকালে দেখি আমার সেলাইন চলতেছে, আমার কিছু আর জ্ঞান ছিল না, কি হয়েছে না হয়েছে কে স্যালাইন দিছে, কি করছে কিছু জানে না? কিছুই জানি না। ওই রুমের মধ্যেই? ওই রুমের মধ্যেই সেলাইন চলতেছে। পরে আমি বললাম কি, আমি দিক দিক দিশে নাই আমার, আমি বলছি কি, মা আমি বাথরুমে যাবো, মা আমি বাথরুমে যাবো। তখন উনি ওনার ভয়ানক চেহারাটা নিয়ে আমার সামনে আসছে, কয় চলো আমি বাথরুমে নিয়ে যাই। সেলাইনটা খুলছে, স্ট্যান্ড থেকে খুলে আমার বাথরুমে নিয়ে গেছে। আমি বলি কি, আমার সেলাইনে সুই খুলে দেন, আমি দরজা লাগাই বাথরুম করুম, না সেলাইনটা আমার হাতে দেন, আমি আপনার সামনে প্রসাব করুম, কিসের জন্য আমি আপনার সামনে প্রসাব করতে পারবো না। কয় তোর তো সবই দেখছি, এটা বলে তো আমার আমি দুনিয়াতে আমি আর নাই। বলছে তোর তো সবই দেখা শেষ, আমার তুই আমার সামনে প্রসাব করলে সমস্যা কি? তারপরে তখন আমি আরো বেশি কাঁদছি, কয় কানবি না, তাহলে তুই মরে গেলে তোর লাশ তোর বাবা মা পাবে না, ওই বাথরুমের ভিতরেই চলে যাবে তোর লাশ, তোর লাশ বুড়িগঙ্গায় চলে যাবে, তুই কোনোদিন বাবা মার দেখা পাবি না, কান্দিস না। পরে আর কান্দি না। পরে আবার একদিন যাই, পরের দিন রাত্রে ওরকমই, পরের দিন যাই, আমি মোটামুটি মৃত্যুর মুখোমুখি হয়ে গেছি এখন, এরকম করতে করতে। পরে উনি আমারে কি তাবিজ টাবিজ নিয়ে আইসা খাইলো নাকি আমি বুঝতে পারলাম না। 3-4 দিনের মাথায় আমি যখন মানে মরার মতো প্রায় শেষ আমি, তখন কি জানি আমারে খাওয়াইলো, এই যে ছাতু ঠাতুর মতো ওই জাতীয়, ওর ভিতরে তাবিজ ছিল। ঠিক আছে, আর একটা বোতলের থেকে অল্প একটু পানি দিল, উনি বললো কি, এটা মক্কা শরীফের কূপের পানি, এটা খাও এক নিয়েতে, খাইলে তোমার শরীর স্বাস্থ্য ভালোই উঠবে। ঠিক আছে, তা আমি ওইটা খাইছি। ঠিক আছে, মক্কা শরীফের কূপের পানি যখন বলছে তখন আমি খাইছি, কেমন যেন বিশ্বাস আসছে আমার কাছে, যে মক্কা শরীফের কূপের পানি শুনছি মানুষের কাছে, মুসলমান বান্ধবীদের যখন চলছি তখন শুনছি যে এটা বলে এক নিতে খাইলে বলে যে কোনো আশা পূরণ হয়। মক্কা শরীফের পানি বিশ্বাস করে খাইলাম, আর আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি যেন না মইরা যাই, এ আমার যাই করে করুক আল্লাহ, আমি যেন জীবিত থেকে, মানে অ্যাটলিস্ট বাড়িতে পৌঁছাতে পারি। হ্যাঁ জীবিত থেকে আমি যেন আমার মায়ের বুকে যাইতে পারি, পৌঁছাইতে পারি, উনি যাই করে করুক। তারপরে নিয়ত করে খাইলাম, খাওয়ার পরে আহ মোটামুটি ভালো লাগতেছে, আর কেমন যেন আল্লাহর প্রতি বিশ্বাস আসতেছে যে আমি বাড়ি যেতে পারবো। তো যাই হোক ওইভাবে থাকলাম, থাকার পরে উনি রাত্রেবেলা কতগুলো বই নিয়ে আসছে, হাদিসের বই,
আর কোরআন শরীফ নিয়ে আসছে রুমে। নিয়ে আইসা বলল কি যে তোরে আমি মুসলমান বানামু, তোরে আমি বিয়ে করবো। আমি বলছি আপনার এই বয়সে, আমার এই বয়সে আপনার লাগে কিসের বিয়ে আমার? ঠিক আছে, কয় কি তুই মক্কা শরীফের কূপের পানি খাইছো না? আমি কি কয় তুই মুসলমান হয়ে গেছো। আমি কই না, আমি বান্ধবীদের কাছে শুনছিলাম 5 কলেমা না পড়লে মুসলমান হয় না। ঠিক আছে, আমি মুসলমান হইনি। পরে বলছে যে তুই কি মুসলমান ধর্মে কি আছে তুই জানিস? তুই মক্কা শরীফের কূপের পানি খাইছিস, তুই মুসলমান হয়ে গেছিস। আমি কই এগুলো কেডা দিছে আপনারে? বলছে যে এগুলো গেছিল ইসে এই মক্কা শরীফ হজ করতে, উনি নিয়ে আইছে, ওনার কাছ থেকে আনছি। তো আমি তখন ভাবলাম কি যে যেহেতু গেছিল তাইলে মনে হয় সত্যি সত্যি উনি উনি যদি যাইয়া থাকে হজে, উনার উনি অন্যরকম একটা মানুষ, এস্টাবলিশড ম্যান, এবং উনি যাইতে পারে হজে এবং উনি আনলে আনতে পারে এই পানিটা। যাই হোক, আমি মুসলমান হয়েছি, ভালো কথা, আমি বিশ্বাস করলাম মুসলমান হয়েছি। সে যেটা বুঝে এখন আমার ওইটাই বুঝতে হইবে, কারণ আমার আর নাইলে তো আমার কোনো বাইরেও আর কোনো পথ নেই। তারপরে উনি অনেকগুলো কোরআন হাদিসের বই নিয়ে আইছে, রাত্রে এক গাঁটটি বই নিয়ে আইছে। তখন আমার বললো কি লেখাপড়া যেহেতু করছো, চাকরি বাকরি কি আমাদের তোমাদের বাড়িতে আমি টাকা পাঠামু নে, তোমার বাড়ির সাথে যোগাযোগ করো, আমি টাকা পাঠামু নে। লেখাপড়া যতটুকু করছো, তোমার আর লেখাপড়ার দরকার নেই, সরকারি চাকরির দরকার নেই, আমি মাসে কোটি কোটি টাকা কামাই। তোমারে যদি তুমি একটা কুকুর পাললেও তো আমার খরচ আছে। একটা সিগারেট দেয়, ব্যানসন সিগারেট, একটা সিগারেটের দাম 8 টাকা 10 টাকা। তখন তাই যদি খাইতে পারি, তোমার মতো একটা মেয়ের পালতে পারবো না? তোমার মতো একটা মেয়ের বাড়িতে টাকা যা লাগে অভাব পূরণ করতে পারবো না? তুমি যেহেতু বলো বাড়িতে এত অভাব, তো ফায়ার সার্ভিসে চাকরি করলে, সরকারি চাকরি করলে কয় হাজার টাকা বেতন পাও, 5,000 6,000, ওই সময়ের কথা। 6 সালের 5 সালের শেষের দিকে, 6 সালের শুরুতে মনে হয়, 5 সালের শেষের দিকে হবে। তো যাই হোক, আমি তখন ওনারে বললাম কি যে আমি আসছি চাকরির আশায়, আমার যদি চাকরি না হয়, আপনি যদি এভাবে অত্যাচার করে করে আমার যদি এখন কোন বিয়ে করার কথা, এটা কি হয়? আপনার বয়সের সাথে আমার বয়স কি কোনোদিন মানায়? আপনি আমার বাইরে নিয়ে চলে মানুষের কাছে কি কইবেন? আমি কি কমু আপনারে? ঠিক আছে? তো যাই হোক, পরে উনি বলল কি যে না, মানুষে কিছু বলুক আর না বলুক, আমি যেহেতু তোর জীবন আমি নষ্ট করছি, আমি তোরে বিয়ে করবো। ঠিক আছে? না, আমি বললাম যে না, আমি আপনার সাথে বিয়ে করুম না। নষ্ট করছেন করছেন, আমি বিয়ে করুম না। তখন আবার মাইর, ওই দিন রাত্রে বিয়ে যেহেতু করুম না, আবার মাইর, উরে মাইর। তো এগুলো যে মারে আমারে, এই পিঠ টিঠ আমার এখনো দাগ আছে। ঠিক আছে, পিঠ ঠিট কোমর টোমর সব মাইরা শেষ করেছে। শেষ পর্যন্ত আমার এই পায়ের উপর পাড়া দিয়ে এই পাও টান দিছে, আমার ফাইরে ফেলাইবে। ঠিক আছে, ফাইরে ফেলাই দিবে আমারে। তারপরে আমি আর কোনো স্বামী সংসার করতে পারম না, কোনো স্বামী আমারে নিবে না। মানুষ এতটা বিকার মানসিকতাগ্রস্ত হয় কিভাবে? তারপরে আমি বললাম কি যে আপনি আমার জীবন না শ্বাস পেরেন না, আমি বাঁচতে চাই, আমার বাবা মার জন্য আমি বাঁচতে চাই। আমি ছোটবেলা থেকে অনেক অসুখ হইতো, আমার অনেক অসুস্থ ছিল, আমার বাবা মা আমার অনেক কষ্ট করে আল্লাহর কাছ থেকে আমার ভিক্ষা চাইয়া রাখছে, আপনি আমার মারবেন না। তখন উনি কইলো কি তাইলে তুই থাক, আর বাড়িতে ফোন করে কিছু কইস না, আর বাড়িতে সিটি মিটি আমাকে ফোন করুন কোত্থেকে, এখানে কি রুমের ভিতর কি আমার কোনো মোবাইল আছে? কয় আমার মোবাইল দিয়ে 1 মিনিট কথা বলতে সুযোগ দিমু, যেহেতু তোর বাপ মা গরিব, মইরা যাইতে পারে, তোর টেনশন দিতে, এত আদরের সন্তান তুই, এত রোগের থেকে একটা ভাই মরে গেছে বড়টা, তারপরে তুই জন্মিস, তোর পর লালাডির পর লালাডি গেছে, অসুখের পর অসুখ গেছে, তাও তোরে ভিক্ষা কইরা হইলেও চিকিৎসা করাই তোরে রাখছে বাঁচাইয়া। এরপরে ছোট ভাইটা হইছে, পর বোনটা হইছে, ওদের প্রতি, বোনের প্রতি অতটা টান কারোরই ছিল না আমার বাবা মার। ওরও অসুখ বিসুখ হয়েছিল, কিন্তু ওরে সেরকম একটা চিকিৎসা মিকিৎসা আমার বাপ মা করায় না, আমারই যতটা করছে। যাই হোক, তো উনি বললো কি যে তোর বাবা মার জন্য টাকা পাঠামু, তুই 1 মিনিট কথা বলার সুযোগ দিমু। তখন যাই হোক, আমি 1 মিনিট, উনি ফোন দিয়ে দিল, আমাদের বাজারে একটা নাম্বার, আমাদের বাড়ির থেকে 2 কিলো দূর হইবে বাজার, ওই বাজারে একটা নাম্বার আমার মুখস্থ ছিল, কারণ ওইখানে স্কুলের ছবি টবির জন্য যাইতাম, একটা স্টুডিও, স্কুলে ছবি টবি তোলার জন্য যাইতাম। আর ওইখানে দেখতাম যে ওই ভাই বিদেশ টিদেশ থেকে ফোন আসে, আর ওনার কাছ থেকে মানুষ টাকা দিয়ে ফোন করে। তাই ওনার কাছ থেকে আমি নাম্বারটা নিয়ে আইছিলাম যে আমি তো ঢাকা থাকি ভাইয়া, আমি যদি কোনোদিন ফোন দেই, আমার বাপ মার একটু ডেকে দিবেন যাতে কথা বলতে পারি। কয় হ্যাঁ দিব, সমস্যা নেই। পরে আমি এই ওই ওনার কাছে ফোন দিতাম, ফোন দিয়ে বলতাম মিজান ভাই আমার মাকে একটু ডেকে দিতে পারবেন, একটু কথা আছে। তখন একদিনই ফোন দিতে দিছে। তখন আমার মা, উনি টাইম দিল কালকে বিকালে 5টার সময় ফোন দিবেন, আগামী দিন বিকাল 5টায় ফোন দিবেন। ওই টাইমের ভিতরে উনি সাইকেল চালিয়ে যাইবে, যাই আমার মায়ের খবর দিবে, মা পরের দিন আসবে, তারপর আমার ফোন ধরাই দিবে। তারপরে পরের দিন আমার মা আসছে পরে আমি যে ফোন দিছি, আমার মা আমার কণ্ঠটা পাইয়ে কানতে কানতে সাথে সাথে বেহুশ হয়ে গেছে। আর কথা হইল না, মা বেহুশ হয়ে গেছে, আমিও বেহুশ হয়ে গেছি। তারপরে
ফোনটা কি আপনি ওনার নাম্বার থেকে দিছিলেন? হ্যাঁ, ওনার নাম্বার থেকে ফোন দিছি। তারপর আমি বলছি, মা এই নাম্বারটা রাইখে দিও। এই যে এর কাছে চাকরি করার জন্য আইছি, উনি আমারে আটকাই রাখছে, এটা বলতে দেয় না, মুখ চাইপে ধরে। এটা বলিস না দূর থেকে হয়। উনি আমারে আমি এতটুক বলছি, উনি ওনার কাছে আমি আসি, আমি বাইসে আছি, মা আমি মরি নাই। কইতে কইতে কাইন্দা ফালাইছি। ঠিক আছে? আমি মরি নাই, মা আমি বাইসে আছি, আর আমি ওনার কাছে আসি, আমি এখনো চাকরি পাই নাই, আমি ভালো আছি মা, তোমরা টেনশন করবো না। তখন মা কইলো, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, হ্যাঁ, 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 হ্যাঁ। ভালো থাকলে ভালো বাবা। আমরা তো মনে করছি তুই মরে গেছো, তুই দুনিয়ায় নাই। আমরা তো তোর মৃত্যু শ্রাদ্ধ করতে চাইছিলাম, আমাদের অর্থ নাই তাই করি নাই। আমরা মনে করছি তুই মরে গেছো, আজকে 20 দিন হয়ে গেছে। তারপরে 20 দিনের সময়, 20 দিন না 19 দিন এরকম, তো 2-1 দিন আগ পিছ হবে। তো আমারে বলছে কি, এরকম ব্যবহার করতেছে দিনের পর দিন। আমি যতই পাও ধরি হাত ধরি, কোনোটাই কোনো লাভ নাই। আরো আমার হাদিস কোরআন শিখাইতেছে, আমার মুসলমান বানাইবে, হাদিস কোরআন শিখাইতেছে, আমিও পড়তেছি। কিন্তু উনার দিকে তো আমার কোনো ইন্টারেস্ট নাই, শুধু আমার ওই বইগুলোর দিকে এখন একটা ইন্টারেস্ট আইসা পড়লো। ঠিক আছে, বিষাদ সিন্ধু বই পড়েছি, হাসেন হোসেনের জীবন কাহিনীগুলো যখন পড়ছি, আমার মনটা যেন, দিলটা যেন পরিষ্কার হয়ে গেছে, আমার খুব ভালো লাগতেছে। বিশ্বাস সিন্ধু তো ইস রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে এটা নিয়ে বিতর্ক আছে, এটা সত্য কিনা এটা নিয়ে এটা আছে। যাই হোক, আপনি পড়েছেন, আপনার মনটা ভালো লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো ঠিক আছে। লাগছে। তারপরে আমি কয়েকটা হাদিসের বই পড়ছি। তারপরে হাদিসের বই পড়ছি, পরে উনি বলল কি, তোরে তো মেইন জিনিসটাই দেওয়া হয়নি। আমি বললাম, সেটা কি? কয়, নবী রাসূলের জীবন কাহিনী। আমরা যে নবীর উম্মত, সেই নবী রাসূলের জীবন কাহিনী না পড়লে তো তুই কিছু বুঝবি না। এগুলো পড়াচ্ছে আপনাকে, আর আপনার সঙ্গে প্রতি রাতে এই ধরনের কাজ এই ধরনের করতেছে। কাজ করতেছে। তারপরে আমার ওই বই না দিল, নবী রাসূলের জীবনী গল্প একটা বই না দিল, ওইটা আমি পড়া শুরু করলাম। 3-4 দিনে পড়া শেষ। আর পড়তে পড়তে অজরে চোখের পানি পড়তে পড়তে আমার বুকটা ভিজে যাইতো সবসময়। আর আমি মনে করতাম, আল্লাহ এতদিন আমি কইছিলাম, আমি কইছি আসলে আমি ভুল ধর্মে ছিলাম। আমার ধর্ম এখন ইসলামে গ্রহণ করতে হবে, কারণ আমার এই ধর্মটাই সঠিক। তবে ওনাকে বিয়ে করে না, আমি ধর্ম পালন করব বা গ্রহণ করব, বা আমার বিশ্বাস হয়ে গেছে এই ধর্মের প্রতি। আর আমার মা একটা কথা বলতো কি ছোটবেলা থেকে, যে আমি যখন জন্মগ্রহণ করেছি, এই কথাটা কিন্তু একটা মেইন কথা আমার এখন ভালো করে খেয়াল হয়েছে, যে এই কথাটা আমার বলা উচিত। তো এই কথাটা আমার মা সব সময় বলতো, যে তুই যখন জন্মগ্রহণ করছো তখন গ্রামের বাড়ি তো দাই আনছিলাম, সোহরাব কাকা আছে আমার এক, ঠিক আছে, আমি কাকার নামটা মেনশন করতে চাই, কারণ কি ওই কাকাটা একটা ভালো প্রতিষ্ঠানে মনে হয় চাকরি করে, খুব ভালো ছিল এক সময়। তো যাই হোক, ওই কাকার মা হলো আমার দাই ছিল। ঠিক আছে, আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, মাটিতে যখন পড়ছি, তখন উনি আমার কানে যত রকমের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যত রকমের দোয়া দুরূদ আছে, উনি ওগুলো দিছে আমার কানে। পড়ছে, পড়ার পরের থেকেই নাকি আমি ছোটবেলা থেকে আমি হিন্দুদের দেখতে পাই না, শুধু বাবা মা ভাই বোনদের প্রতি টান আছে এবং ভালোবাসি, তাদের যেহেতু রক্ত। কিন্তু আমি ওই ইসলামের প্রতি একটু একটু টান ছিল আমার, বা ওটা ঠিক পছন্দ আছে, এটা করতাম। আপনি আপনার মতো করে বলছেন, বাট এটা ঠিক যে আপনিও তো মেশেননি তাদের সঙ্গে। কিন্তু হ্যাঁ। একটা মানুষ হিন্দু ধর্মের, সে কারণে মুসলমান তার সঙ্গে মিশতে পারবে না, বা সে হিন্দু ধর্মের, সে কারণে সে মুসলমানের সঙ্গে মিশতে পারবে না। এইটা আসলে আমাদের সামাজিকতার কিছু কিছু জায়গাতে এমন ভাবে বিষয়গুলোকে সাম্প্রদায়িক চিন্তা ভাবনার খোলসে, আমি আরো যদি সহজ করে বলি, মানে এমন ভাবে বিষাদাগার করা হয়েছে একজন আরেকজনের সম্পর্কে, যে কারণে হয়তো এই ধরনের ধ্যান ধারণা জন্ম নেয়। কিন্তু ধর্মীয় জায়গাটা থেকে এগুলো, আমাদের ধর্মের জায়গা থেকে আরো বেশি সহমর্মিতার হাত বাড়াতে বলা হয়েছে, তাই না? যে অন্য ধর্মের যারা তাদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হও, হ্যাঁ। আরো বেশি মানবিক হও, আরো বেশি ভ্রাতৃত্ববোধ দেখাও। কিন্তু যাই হোক, আপনার ভালো লাগতো ইসলাম ধর্ম, এটা আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনার ভালো লাগতো ইসলাম ধর্ম। হ্যাঁ, তারপর কি ভালো হয়েছে? লাগতো, কিন্তু আবার বাবা মার প্রতি টানও আছে। আবার বাবা মা যে কোনোদিন ছেড়ে দেবো বা ইসলাম ধর্ম গ্রহণ করবো, এরকম এরকম কোনো কিছু চিন্তা চিন্তা ছিল হ্যাঁ, না। হ্যাঁ, okay. এবং আমার ওইটা কোনোদিন আমি ওইটা কনফিডেন্স ছিলাম না ওইটার প্রতি। এমনি জাস্ট শুনতাম বা দেখতাম বা ভালো লাগতো, এই ওটা ভিতরে ধারণ করতাম না। তারপরে কি হলো, আপনি এগুলো পড়তেছেন, হ্যাঁ, কোরআন হাদিস? পড়তেছি, কোরআন তো পড়তে 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 পারেননি তখন, হাদিস হাদিস পড়তেছেন। পড়ছি। হ্যাঁ, কোরআন, বাংলা কোরআন শরীফ এনে দিছে, বাংলা কোরআন শরীফ দেখে দেখে একটু একটু পড়ছি, কিন্তু হাদিসগুলো খুব সুন্দর করে পড়তে পারছি, সব বাংলা তো, এজন্য পড়ে পড়ে আমার খুব ভালো লাগলো। এবং আমি একটা জিনিস চিন্তা করলাম, যে আমার বাবা মা কি আমারে ফেলাই দিবে যদি আমি মুসলমান হই? উনি মুসলমান হওয়ার অফার দিয়েছে, আমি মুসলমান হইতে পারি, কিন্তু ওনাকে আমি বিয়ে করব না, এটা হলো এক কথা। দ্বিতীয় কথা হইলো যে আমি যদি মুসলমান হইয়া থাকি, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি, কোথায় কি করব? আমার তো বাসা বাড়ি নেই বা কিছু নেই। আর আমার বাবা মা কি মেনে নিবে? আমার বাবা মা তো এই ধর্ম পছন্দ করে না, তারা তো হিন্দু, আমিও তো হিন্দু, এখন আমি কি করব? আমি এটা দোটানার মধ্যে পড়ে গেলাম। তখন উনি বলল কি যে তুই কি ইসলাম গ্রহণ করবি? আমি কই, ইসলাম গ্রহণ করব, তবে আপনাকে আমি বিয়ে করব না।
হুম। আপনি আমার বাবার বয়স, আপনাকে আমি কেন বিয়ে করব? হুম। আমি একটু চড়া করেই বলতাম এই কথাটা, যখন উনি বিয়ের কথাটা যখন বলতো। হুম। তো যাই হোক, উনি এক পর্যায়ে উনি আর বিয়ের কথা বলে না, কিন্তু দিনের পর দিন ওইভাবে মিশে যাচ্ছে আমার সাথে। ঠিক আছে, বিয়ের কথা আর বলে না, কিন্তু একজন মাওলানা নিয়ে আসলো ডাইকা নিয়ে এসে আমারে ৫ কলমা পড়াইলো। এটা আপনার ইচ্ছাতে হয়েছে নাকি জোর হ্যাঁ, করে? ইচ্ছাতে। না, আমি আপনি পছন্দ করে ফেলছি, হাদিস স্বেচ্ছায় কোরআন আপনি পড়ব। করেছেন। হ্যাঁ, স্বেচ্ছায় পড়েছি। আমি মানে ওই এরকম একটা জঘন্যতম সিচুয়েশনের মধ্যে ভালো আপনি কি দেখবেন? তবে এটা ঠিক যে যেহেতু উনি স্বেচ্ছায় করেছেন, তবে এটা অবশ্যই আল্লাহর একটা ক্যারিশমা। দেখেন ভয়ংকর রকমতম পাশবিক, অমানবিক এবং আম এটাকে আমি কি বলবো? জঘন্যতম একটা পরিবেশের মধ্যে উনাকে রাখা হয়েছে। একটা ভয়ংকর রকম পরিবেশের মধ্যে। যেটার আসলে বলার মতো কোনো ভাষা নেই। সেইরকম একটা জায়গা থেকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং আম এটা স্বেচ্ছায় করেছেন। পৃথিবীতে আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব। এই ঘটনা আসলে এটুকুই বলার আছে। আর কিছু বলার নাই। তারপর কি হলো? জি ভাইয়া। তো যাই হোক, আমি ইসলাম গ্রহণ করছি স্বেচ্ছায়। উনি আমাকে কোনো জোর করেনি, বাধ্য করেনি। কিন্তু উনি বিয়ে করাটা উনি আমাকে বাধ্য করতেছে। হুম। কিন্তু আমি উনাকে বিয়ে করব না। বিয়ে করব না, মুসলমান হইছি, আমাকে নামাজ শিখাচ্ছে। কিন্তু উনি যে নামাজটা শিখিয়েছে ওটা ছিল ভুল। এখন আমি যেটা নামাজ পড়ি আমি এখন বুঝি। এখন আমি নামাজ পড়ি সঠিক। তখন যে নামাজগুলো উনি শিখাইতো, পুরুষরা যেমন পা ফাঁক করে দাঁড়ায় নামাজ পড়ে, ৪ আঙ্গুল ৫ আঙ্গুল ফাঁক থাকে, যাই হোক। আমার ঐরকম পা ফাঁক করে দাঁড়াইয়া তারপর নামাজ শিখাইতো। হুম। আর আত্মাই আমার কিন্তু শিখায় নাই উনি। উনি শুধু বলছে ৩৩ বার সুবহানাল্লাহ পড়বা, ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়বা, ৩৩ বার আল্লাহু আকবার পড়বা। তারপর সালাম ফিরিয়ে মোনাজাত করবা। আর কিন্তু আমি এখন মাদ্রাসার এক মেয়ের কাছ থেকে, আমার মেয়ে হওয়ার পরে মাদ্রাসার এক মেয়ের কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি। তো ওই মেয়ে বলছে যে মেয়েদের পা মিশিয়ে দাঁড়াইতে হবে এবং মেয়েদের আত্মাহিতু পড়তে হবে। আত্মাহিতু শিখাইলো এবং ৫ কলমাও সুন্দরভাবে সবই শিখাইছে, সহিভাবে, সহি সুন্নাহভাবে শিখাইছে এবং আমি ওইভাবে পড়তে এখন আমি সব বুঝি। না, কিন্তু ঠিক আছে? এটাও ভুল। আপনাকে যে মেয়েটা বলেছে এটাও ভুল। পা মিশিয়ে হ্যাঁ, ছেলে-মেয়ের কোনো ভেদাভেদ আমাদের রিলিজিয়নে যেটা আছে সেটা হচ্ছে আপনি নামাজ সেভাবেই পড়তে পারেন যেভাবে ছেলে-মেয়ের জন্য আলাদা কোনো বিশেষায়ন নাই। ১ম কথা হচ্ছে এটা। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি। নামাজের ক্ষেত্রে ছেলে-মেয়ের কোনো স্টাইলে কোনো মানে ডিফারেন্স নাই। একটা ছেলেও যেভাবে নামাজ পড়বে, একটা মেয়েও সেভাবে নামাজ পড়বে। তারপরও আমি আপনাকে বলতেছি যেহেতু আমি স্কলার না, হ্যাঁ, আমারও ভুল থাকতে পারে। আপনি একজন ভালো এই মাদ্রাসায় পড়ে বলেই আপনি তার কাছ থেকে শিখে যে সে একদম পারফেক্টলি বলতে পারবে বিষয়টা এরকম না। যে একজন ভালো আলেম তার কাছ থেকে শোনেন। একজনের না ১০ জনের কাছ থেকে শোনেন। জেনে আপনি সঠিক নিয়মটা ফলো করবেন। ঠিক আছে, আপনি গল্পে যাই। আচ্ছা, আচ্ছা। তারপরে কি হলো? তো যাই হোক, নামাজ আপনি যেগুলো আমার জোর করছিল আপনাকে বিয়ে করার জন্য। তারপর? হ্যাঁ, জোর করছিল। তারপরে আমি বলছি, "না, আমি আপনাকে বিয়ে করব না।" ১ কথা, ২ কথা, ৩ কথা, তারপর বলে, "বিয়ে যদি না করিস তাইলে আমার সাথে কালকে ৫ তলায় উঠবি।" আমি বলি, "কেন ৫ তলায় উঠবো? এই অফারটা কিন্তু ২০ দিনের মাথায় ২১ দিন পরে এই অফারটা দিল। বিয়েতে যখন রাজি না।" আমি মুসলমান হয়ে গেছি। ও আবার মুসলমান হওয়ার পরে উনি ১ গ্লাস পানি আনলো বাথরুমের থেকে না, সরি, ফিল্টারের থেকে, বাইরের থেকে পানি নিয়ে আসলো, কাউন্টার থেকে। নিয়ে এসে বলল কি, "পানির গ্লাসটা ধর।" আমি বলছি, "কেন?" বলছে, "ধর।" ধরলাম। বলছে যে, "বল, ইহকাল পরকাল দুজনে তুই মুসলমান হইছিস মনে থেকে, এটা আগে বল।" আচ্ছা, বললাম, "আমি মনের থেকে মুসলমান হইছি।" "আমি কি জোর করে তোকে মুসলমান বানাইছি?" আমি কই, "না, না, এটা আমি কোনোদিন বলবো না। জোর করে আপনি মুসলমান বানাননি, আমার মনের থেকে হইছি।" "আচ্ছা, তুই ইহকাল পরকাল আমার সাথে একসাথে থাকবি। বল।" পানি ধরে বলতে হবে। পানি দিলে বলতে হবে। আমি বলছি, "না, এটা আমি বলতে পারবো না।" আমি পানির গ্লাসটা দেখে ফিক্কা ফালাই দিছি। ফালাই দিছি, পরে একটা চড় মারছে, একবারে কান কুন ফাইটে রক্ত এখান থেকে পইড়া একবার আমার পুরোটা, তখন সাদা একটা গেঞ্জি পরা ছিলাম। তো উনি গেঞ্জি পরাইতে পছন্দ করতো আমারে। আচ্ছা, এখানে উনার এই জায়গাটায় যাওয়ার আগে আমি আপনাকে যারা দেখছেন এখানে আমি জানি যে ধর্ম সম্পর্কে প্রপার একদম সঠিক জ্ঞান রাখেন বা ধর্মকে সবাই সব জায়গা থেকে একদম 100% চর্চা করেন। তার চাইতে অনেক মানুষ আছেন যারা আমরা শুধুমাত্র শুনে দেখে এই জিনিসগুলো প্র্যাকটিস করি। এই যে কসম কাটা, পানির নামে কসম কাটা, মানুষের মাথায় হাত দিয়ে কসম কাটা, কোরআন শরীফ হাতে নিয়ে কসম কাটা বা অন্য কিছু নিয়ে কসম কাটা, এটা আমাদের রিলিজিয়নের কোথাও কোনো বিধান নাই। আমি যতটুকু জানি। আমি যদি ভুল বলে থাকি কেউ আমাকে কারেকশন করে দিবেন। আমি পরবর্তী এপিসোডে এসে আমি কারেকশন করে, আমি যতটুকু জানি আজকের পর্যন্ত। আমি বারবারই বলছি আমি রিলিজিয়ন সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখি না। বাট আমি যতটুকু জানি ততটুকু জানানোর আমি যতটুকু জানি যে আল্লাহ এটা বলেছেন যদি এক লাইনও জানো তো সেটা প্রচার করো। তো সেই জায়গাটা থেকে সুযোগ যেহেতু এসছে আমি বলছি যে এইটার কোনো নিয়ম নাই। এটা করলে গুনাহ হবে। কসম কাটা যায় একমাত্র আল্লাহর নামে। শপথ করা যায় একমাত্র আল্লাহর নামে। সুতরাং পানি ধরে যদি আপনি বলতেনও এটা গুনাহ হতো না। যাই হোক, আপনি জানতেন ওই সময়তে মনে করেছেন এটা বিশাল কিছু। হ্যাঁ। এজন্য আপনি এটা করেছেন। তারপর? আমি গুনাহ কামাই করব না, এজন্য আমি ফেলে দিলাম। হুম। তারপরে উনি এমন চড় দিছে একবারে
কান দিয়ে রক্ত বেরোবে, আমার গেঞ্জি টেঞ্জি ভিজে, আমার মনে করেন স্যালোয়ার টেলোয়ার ভিজে যাচ্ছে, এত রক্ত পড়ছে। এই কানটা এখনো আমার সমস্যা। কয়দিন পরে পরেই কানটা তবদা মারিয়ে থাকে, হাঁটতে পারি না, হাঁটলে পরে দুম করে, গোসল করতে পারি না, ডাক্তার বলে পানি যেন ঢোকে না। এমন বড় মাপের ইন দ্য ডাক্তার তো মিনটাইম কি দেখাতে আপনি পারি না। সুযোগ পাচ্ছিলেন বাইরে চলে যাওয়ার বা থাম করে ও পালায় যাওয়া? শুনেন, এই কথায় আসছি। ও 20 দিন তো গেছে, এর ভিতরে ফাঁকে ফাঁকে আমি চেষ্টায় থাকতাম। উনি যখন রুমে ঢুকতো, সিন্ধুকের চাবি এরকম ছড়া নিয়ে ঢুকতো, ওর সাথে দরজার চাবি আছে, তালা ভিতরের থেকেও মারে, বাইরের থেকেও মারে। উনি যখন বেরোয় যায় তখন বাইরে থেকে তালা মারে, যখন রুমে ঢুকে আইসে তখন ভিতরের থেকে তালা মারে। এবং ওনার ঘুম খুব, মানে কি বলে, এই ঘুমাইবে না, পট করে জেগে ওঠে, হঠাৎ জেগে ওঠে, একবার বসবে ঘুমের থেকে উঠে। আমরা কিন্তু ঘুম ভাঙলেও একটু উঠতে একটু দেরি হয়, আর উনি উঠেই বসবে সাথে সাথে, এরকম। আর ওনার চোখগুলো খুব লাল থাকতো সবসময়, খুব ভয় পাইতাম। দাড়ি ছিল? না না, দাঁড়িয়ে দাড়ি নেই ছিল কোনো, না, না, আচ্ছা। আজও নেই। তো যাই হোক, উনি দরজায় তালা লাগে যখন ঢুকতো, সিন্ধুকের চাবিগুলো আমি বিছনার কর্নারে রেখে উনি যখন শুইতো, ঘুমাইতো, উনি এই সাইডে ঘুমাইতো, আমার ডান সাইডে ঘুমাইতো, আমি ওনার বাম সাইডে শুইতাম। যখন আর কি হয়ে গেছি বোঝেন না, যখন মানে কি ওনার হাতে বন্দি হয়ে গেছি, কিছু তো করার নেই, ওইভাবে শুই। ছোট খাট শুইতো অনেক কষ্টে, একজনের খাট, ওনার একার সিঙ্গেল খাট। যাই হোক, কষ্ট মষ্ট করে শুইতাম। তারপরে ওই চাবিগুলো আস্তে আস্তে, ওগুলো তো আমার মাথার কাছে থাকতো, ওনার মাথার কাছে থাকতো না। তো আস্তে আস্তে আমি চাবিগুলো নিয়ে প্রায় দিন, দরজা 2-3 দিন তো চেষ্টা করছি, লাস্টে একদিন সফল হয়েছি। ঠিক আছে, খুলে ফেলছি তালা, খুলে গেটটা খুলছি সকালবেলা, খুব সকালে, যে আমার তো কেউ দেখবে না, আমি কোন পথ দিয়েছিলাম, কেউ ধরতেও পারবে না। দিয়ে এক দৌড় দিয়ে কোনো রকম খালি গাপ তুলে যাইতে পারলে হয়েছে। তাইলে আমি যেমনি হোক মানুষের হাত পাও ধরে, আমাকে দেশি মানুষ পাবো বরিশালের, তখন বরিশালের গাড়িতে একটা টিকিট দিবেই আমারে কেউ, হাত পাও ধরলে, তখন আমি বাড়ি চলে যাবো। আমার এরকম নিয়ে আয়। তখন গেটটা খুলে বাইরের থেকে লাগাই দিছি, ও আর বেরোইতে পারবে না, ওরে লাগাই দিছি। লাগাই দিয়ে চাবিগুলো কাউন্টার উপরে আস্তে আস্তে রাখছি, ওই 3 তলায় কিন্তু কাউন্টার, আস্তে আস্তে রাখছি যে চাবিতে শব্দ না হয়, দারোয়ান যাতে উঠে না পড়ে। দারোয়ান ঘুমাচ্ছে নাক ডাইক্কা, ঠিক আছে, দারোয়ান আবার ওর আপন কাকা। যাই হোক, ওই মুন্সি ঘুমাচ্ছে, যার জন্যে চাবিটা রাখছি কাউন্টারে রেখে, আস্তে আস্তে করে, ওই গেটটা একটু ফাঁকা ছিল, গেটটা আস্তে আস্তে সরাইছি। কলেপসেবল গেট তো, শব্দ হইলে দারোয়ান টের পাই যাবে, তাইলে আস্তে আস্তে একটু সরাইছি, সরাই ভেবে কাত হইয়া আস্তে আস্তে ওই গেট দিয়ে বেরোইছি, মাথা বের হয় না, টানতে টানতে কপাল টপাল ছাল উঠাই ফেলাইছি। ঠিক আছে, যদি আমি ফাঁক করতে যাই শব্দ হইবে, গেট যদি খুলতে যাই, তার থেকে অল্প যেটুক খোঁজ, আমি মাথাটা বের করবোই, আমার বডি যেহেতু বেরোইছে, মাথাও বেরোইবে। আহা। তারপর মাথার টান দিয়ে বের করছি, যে কোনো কপালের ছালটা, নাকটা ছাল উইঠা শেষ হয়ে গেছে। তারপরেও আমি বেরোইছি, বের হইয়া নিচে গেছি কাউন্টারে, মানে হোটেলে কাউন্টার, আনারকলি রেস্টুরেন্টের কাউন্টার, ওই কাউন্টার পর্যন্ত গেছি পরে দেখি ওখানে আরেকটা ছেলে ঘুমায় আছে। ঠিক আছে, এখন ছেলেটা এমন ভাবে ঘুমাইছে যে আমি ওরে না পারি ড্যাঙ্গায় যেতে, না পারি ওর গায়ে পাড়া দিতে, মানে কোনোভাবে আমি ওই গেটটা খুলতে পারি না, হাতে পাই না, ও এতখানি জায়গা নিয়ে শুয়েছে তো, হাতে ওই গেটটা পাই না। আর যদি খুলতেছে, ছেলে উঠতে আমার মায়ের শুরু করে দেবে, কারণ সবাইকে বলা আছে, আমার উপর নজরদারি করা আছে। ঠিক আছে, তো যাই হোক, আমি ওই গেটটা আর খুলতে পারি না। এখন গেছি জালনায়, যে বারান্দায় গেছি, এখন বারান্দায় যে গিরিল, ও দিয়ে আমি যেতে পারবো না, কোনোভাবে খোলারও সিস্টেম নেই। ঠিক আছে, জালনার গিল দিয়ে যে আমি জালনা বাইয়ে বাইয়ে যে নামবো বা কোনো একটা সিস্টেম করব, কত সিস্টেম যে খুঁজতেছি, কিন্তু নামার আর কোনো সিস্টেম নাই। এবারে আমি ভাবলাম কি, আমারে তো কালকে 5 তলায় উঠাইবে, তার সে আমি মরেই যাই, কি করব, যাইতে তো আর পারবো না। 5 তলায় কি আছে? 5 তলায় খারাপ কিছু আছে, ও মানে আপনি যদি বিয়ে না করেন তাহলে আপনাকে ওখানে দিয়ে দেবে। 5 তলায় দিয়ে আসবে, হ্যাঁ। তো যাই হোক, আমি ওইটা মনে মনে সন্দেহ করছি, এবং যে আমার ভাত দেয় জানলা দিয়ে, ও আমার কাছে বলছে, ঠিক আছে, একদিন গোপনে, ঠিক আছে, জানি না আমার এই ভিডিও দেখ শোনে কি না, আর এই ভালো কাজই করছিল। আর এবং ভাত করে আমার একটু বেশি বেশি দিত, পরবর্তীতে আমি খাইতে পারতাম, তখন উনি মাইপা ভাত দিত, আর ছেলেটা আমার চুরি করে একটু বেশি ভাত দিত, আমি খাইতে পারতাম তখন আর কি। তো ওই আমার হেল্প করছিল, আমার বলছে কি, আপনি যদি সুযোগ পান আমার কথা বলবেন না, যদি সুযোগ পান পালান, নাইলে আপনারা কিন্তু অপকর্মে জড়াই দেবে। আর উপরে অনেক সুন্দর সুন্দর মেয়েরা থাকে, এরা খারাপ কাজ করে। ঠিক আছে, এই এই কাজ করে আমাদের এই মালিক সাহেব, ঠিক আছে, এই কাজ করে। ঠিক আছে, তখন আমি ভাবলাম কি, আল্লাহ খাইছে, তখন ওই ছেলের কথা আমার মনে মনে, আমি এখন কিভাবে পালাবো, আমার তো নাইলে খারাপ কাজে নিয়ে যাবে। আর উনি যেহেতু 5 তলার কথা বলছে, আমার আইডিয়া হয়ে গেছে ওই ছেলের কথা ঠিক। ঠিক আছে, তারপরে আমি করলাম, নামলাম, দোতলায় নেই না, আর ওই ছেলেরে ডাঙ্গাইতে পারলাম না। এবার নিচতলায় কিভাবে যাবো, তাই তো নিচতলায় আর এক গেট মারা, এই গেট তো মারা দোতলায়, নিচতলায় তো আর এক গেট মারা, তাহলে আমি তো বেরোর কোনো রাস্তা নেই। তখন আমি টেনশনে পইরা সারা হোটেল খুঁজলাম, ঘুরলাম, ও ঘুমাচ্ছে তখন, আল্লাহর কি খেলা, কি বেরোইতে পারিনি তখন, আল্লাহ জানি না। তো উনি ঘুমাচ্ছে, উনি বেরোয় না।
তো আর আওয়াজও নেই। আমি সারা হোটেল ঘুরলাম। কোনোখান থেকে যদি একটু নামার জায়গা পাইতাম, বাথরুমের পাইপ টাইপ বা কোনো কিছু ধরে যদি নামতে পারতাম, ৩ তালা আমি ফাল দিলেও মরবো না, হয়তো হাত পা ভাঙবে। ৩ তালা। আমি ওরকম চিন্তা করছি। আর দোতলায় যেহেতু নামতে পারছি, তখন আমি চিন্তা করি দোতলা থেকে নিচতলা পড়লে হয়তো হাত পা ব্যথা পাবো, মরবো তো আর না। ওই চিন্তা করে আমি দোতলায় গেছি। কিন্তু কোনোখান থেকে আমার লাফ দেওয়ার সুযোগ আর পাইলাম না। তখন আমি ফ্যানের সাথে ফাঁস দিতে নিলাম। জীবন আর রাখবো না। ঠিক আছে? তখন আমি ৩ তলায় উঠলাম। উইঠা সারা রুম খুইজে কোণার মধ্যে একটা রুম পাইছি খালি। ওই রুমে যাইয়া ফ্যানের সাথে ফাঁস দিতে গেছি। বিছানার চাদর উঠাইয়া চাদর ছিঁড়ছি। ছিঁড়ে ওইটা গিরাইছি ভালো কইরা। গিরাইয়া আবার গলায় তো গিরাইছি, ফ্যানের সাথে গিরাইছি। গিরাইয়া খাটের উপর বসে গিরাইছি। কারণ আমি ঝুলবো কিভাবে? আমি ঝুলতে গেলে তো আমার ওই যেখানে গিরাইছি ফ্যানের সাথে, ফ্যানটা তো আউটে না, খাটের বরাবর। ঠিক আছে? আমি ঝুলবো কিভাবে? ঝুলতে পারি না। কিন্তু ওইভাবে আমি চেষ্টা করতেছি মরার। আহ, ঠিক আছে? কিন্তু আমার হয় না। পাও খাটের উপরে বইসে যায়। কিন্তু মরতে পারি না কোনোভাবে, হয় না। অনেক চেষ্টা করছি, অনেকক্ষণ ট্রাই করছি। মরতে পারি না। ঠিক আছে? তখন আমি ভাবলাম কি যে আমি যদি খাটের বাইরে যদি ফাল দেই, তাইলে কি আমার ওরা ফাঁসবে? উপরে গিঁটটা কি ফাঁসবে? আচ্ছা দেখি তো কি করা যায়। দিছি ফাল খাটের উপর থেকে। তো ওইটা টান দিয়ে ধরবে, আমার গলায় ফাঁস করে যে মারা যাবো। দিছি ফাল, ফাল দেওয়ার সাথে সাথে সুইটটা ছিঁড়ে একবার নিচে পড়লাম দাম কইরা। নিচে যখন পড়ছি দাম কইরা, সবাই উঠে গেছে হোটেলের। ওরে কি এলো কি এলো কি এলো কি এলো? তখন পড়ছে কি তখন আমারে ওই ওইটা উঠে দরজা টাকাইতেছে। তখন দেখতেছে আমি অজ্ঞান হয়ে গেছি। তখন দেখতেছে আমি নেই রুমে। এই চিল্লা ফাল্লা শুরু গেলে, মেয়ে গেল কই গেল কই। তখন ওরা আমার সবাই ধরে নিয়ে আসছে স্টাফরা, যে এই রুমে যাই উনি গলায় ফাঁস দিছে। এই তো মাইরা আমারে, যত রকমের মাইর, সব মাইর দিল। মাইর দিয়ে এরপরে আমারে রাখলো। আর কিছু করলো না। ৩-৪ দিন ডাক্তার এনে ট্রিটমেন্ট করাইলো। ওই স্টাফরা পানি এনে দেয়, মাথায় পানি দেয়, যা করার ওরা করে। উনি শুধু পাশে দাঁড়ায় থাকে। আর ডাক্তার নিয়ে আসে, ভালো ভালো ডাক্তার নিয়ে আসে। স্টাফরা সবাই জানতো যে উনি এই ধরনের। হ্যাঁ, উনি এই ধরনের সবাই জানতো উনি এই ধরনের, এবং এক না। তো আমি তারপর ফাঁস দিয়া মরলাম না, আল্লাহ নিল না। আসার পর রুমে ঢুকে যখন মারছে, মারিমুর খাইয়ে ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করে ভালো করলো। ভালো করার পরে আমার আবার ৫ তলার অফার। হয় বিয়ে করে নাই ৫ তলায় ওঠো। তারপরে আমি এক পর্যায়ে রাজি হলাম যে এরে বিয়ে করলে তো আমার বাচ্চা হয়ে যাইবে। তার থেকে আমি ৫ তলায় যাই। কিন্তু ৫ তলায় যে কি হবে এটা তো আমি অত ভালো তখন বুঝতে পারিনি। হয়তো ওই ছেলে বলছে আমার ভিতরে আছে, অত ভালো বুঝতে পারিনি। তবে আমার ভিতরে এরকম একটা বুঝ ছিল, যদি আমার ৫ তলায় উঠে দিয়ে আসে, ওই যে র‍্যাব আসে, পুলিশ আসে, তখন আমি ওদের সাথে চলে যাব। ঠিক আছে? নাইলে ওই মেয়েরা যারা আসে, আরিফুল বলছে যে সকালে উঠে মেয়েরা ৭টায় ৮টায় আর রাত্রেবেলা নেমে যায়। ঠিক আছে? যদি সুযোগ পান ওদের সাথে নেমে যাইতে পারবেন। আরিফুলের সাথে মাঝে মধ্যে একটু শেয়ার করতাম, যাতে ম্যানেজার না শুনে। ম্যানেজার আবার ওর গোলাম, চাটুকারি করে। ঠিক আছে? ও আবার বইলে দিবে আরিফুল যে সত্য কথাগুলো আমার যা বললে তো আরিফুলের বাড়ি যেই ওর বাচ্চা বুচ্চা বউ সব মাইরে ফেলাইবে, কারণ সব রংপুরের লোক না, মাইরে ফেলাইবে। যাই হোক, পরে আমি করলাম, কাছ থেকে সহযোগিতা নিয়ে আমি সবকিছু জানলাম, এবং আমি জানি যে নামতে পারবো। ঠিক আছে? সিঁড়ি দিয়ে আমি নামতে পারবো মেয়েদের সাথে, যদি আমি ৫ তলায় যাই। তারপর আমি রাজি হইলাম ৫ তলায় যাওয়ার জন্য। ঠিক আছে, আমি ৫ তলায় যাবো, কিন্তু আমি আপনাকে বিয়ে করব না। তারপর ৫ তলায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই দিনেই আল্লাহর কি খেলা, ওই দিনই র‍্যাব আসছে ভাগ্যক্রমে। র‍্যাব আসার পর বাইরে ধৈরে মেয়ে করে পিঠে মিটিয়ে খাও মাও কাউ করে ওই সব ড্রেসে এক একজন নামছে। আর আমি না, আমারে নামতে দেয় না। সুপারভাইজারের মাইরে ব্রেক করে হালাইতেছে র‍্যাবে। তারপর আমার দরজা এমন করে ধরে রাখছে, আমারে নিতে দেয় না। তাই সুপারভাইজার চাকরি থাকবে না যে। তো যাই হোক, আমি বলছি যে স্যার আমারে আগে নেন, স্যার আমারে আগে নেন। আমি থানায় যাব স্যার, আমি জেলে যাব স্যার, আমার নেন না স্যার। এমনি করে আমি সুযোগ পাইছি, ফাঁক দিয়ে যে র‍্যাবের পাও জড়াই ধরছি। ওনার নাম আব্দুল হালিম, র‍্যাবের। ঠিক আছে? যাই হোক, ওনার নামটা মনে রাখছি, উনি আমার উপকার করছিল। তো উনি আমারে নামাইছে। ঠিক আছে? নামাই নিয়ে গেছে। নিচে খালি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে একটা মুন্নি নামে একটা মেয়ে ছিল আমার সাথে, ও নামতে পারছে র‍্যাবের পা ধইরা। ৩ তলায় ছিল ও মনে হয়, ওখান থেকে নামছে। আর আমি ৫ তলা থেকে নামছি। নাইমা র‍্যাবের পা ধরে র‍্যাব নামাইয়া ২-৩টে বাড়ি দিল আমার পাছার মধ্যে। ওরেও দিল, দিয়ে যা যা কই যাবি, যা যা পতিতে কাজ করতে আইছো। এগুলো বলার পর মারমুর খাইয়া তারপর আমি ওই মুন্নির সাথে হাঁটতে বাংলা মোটর গেছি। বাংলা মোটর যাওয়ার পর উনি তো আমারে হন্য হইয়া খুঁজতেছে। ঠিক আছে? উনি তো আমারে পাচ্ছে না। উনি র‍্যাবে কি করবে, পুলিশে কি করবে, উনি আমারে খুঁজতেছে, পাচ্ছে না। এবার আমি শরীর খারাপ ছিল তখন, আমার ওই অবস্থা, কিন্তু আমার কাজ করাইছে। তারপরে ওইভাবে আমি নামছি নাইমা। তারপরে আমি একটা টয়লেটে গেছি, ওখান থেকে আমি স্যানিটারি ন্যাপকিন ব্যাগের মধ্যে নিছিলাম, এটা একটা কথা। তো ব্যাগের মধ্যে নিছিলাম, নিয়া
তারপর ওই মুন্নির সাথে আমি ওইভাবে হাঁটতে মগবাজার গেছি। মগবাজার যাওয়ার পরে একটা ছেলে পিছু লাগছে ট্যাক্সি নিয়া, প্রাইভেট কার নিয়া। ট্যাক্সি নিয়ে পিছু লাগছে। লাগার পরে এবার বলছি, তোরা রাস্তা দিয়ে হাইটে যাচ্ছ, তোরা না অমুক খান থেকে আইছো, তোরা না হাতিরপুল থেকে আইছো? আমি বলি হাতিরপুল থেকে আইছো, ওটা তো ভালো জায়গা। হাতিরপুল কাঁচা বাজার করতে গেছিলাম। হ্যাঁ, কাঁচা বাজার করতে গেছিলে তোমরা, এটা করতে গেছিলাম। ঠিক আছে, এটা যখন বলছে তখন ভয় পেয়ে গেছি। মুন্নি আরো ভয় পাইছি, কিন্তু চটং কথা কয়, আর আমি একটু আস্তে আস্তে কথা কই, যেহেতু আমি এসব দেখিনি কোনোদিন। আর ও তো প্র্যাকটিস করা অভ্যাস, ও মুখ খারাপও করতেছে। আমি তো মুখ খারাপ করি না, আমার বাপ দাদা ওগুলো শিখানি। যাই হোক, তারপরে আমার মগবাজার নিয়ে গেল ওর ট্যাক্সিতে, ওর চুলে মুখি ধইরা আমাকে দুজনের ট্যাক্সিতে উঠাইলো। একটা মানুষও কিছু কইলো না। ঠিক আছে, যে আমাদের দুইটা মেয়েরে এভাবে উঠাইলো ট্যাক্সিতে, একটা ছেলে, কেউ কিছু কইলো না। তারপরে আমাদের নিয়ে সেই মগবাজার নিয়ে গেলো, বিশাল বড় একটা মাঠ, ওইখানে ওই মাঠের ভিতরে একটা ছোট্ট একটা বিল্ডিং, ওখানে নিয়ে গেল। নিয়ে যাই ওই ছেলে ফোন করে আরো 4-5 জন ছেলে নিয়ে আইছে। নিয়ে আসার পরে ওই 4-5 জন ছেলে উড়ে দইরা আমারে তো চেক করছে, কিছু পায় না, আরো ব্যাগের মধ্যে পাইছে ওই যে আমার নেপকিন। পাওয়ার পর ওরা আমারে সিসি করলো, সিসি করে আমার বাইরে রাখলো। আমার ভাগ্য ভালো, বাইরে রাখলো। আর ওরে ভিতরে নিয়ে গেলো, রুমের ভিতরে নিয়ে ওরে সার্চ করে 9,000 টাকা পাইছে। ওই সময় কিন্তু 9,000 টাকার মূল্য, এখন কিন্তু 1,00,000 টাকার মূল্য। যেই পাইছে 9,000 টাকা, এই তো ওরে মাইরে মুইরে ও এমন এমন ভাষা ব্যবহার করছে। মায়ের তো খাইছে, দর্শন তো হইছে, তারপরে এমন এমন ভাষা ব্যবহার করছে, ভাষার কারণে ওরে 2 রাউন্ড গুলি করছে আমার চোখের সামনে। আমার জীবনের প্রথম আমি এই গুলির শব্দ, আবার গুলি আমার চোখকে সরেজমিনে আমার জীবনে আমি গুলি দেখলাম। মানুষের কিভাবে গুলি করে আর মানুষ কিভাবে মানে দাফাইয়া মারা যায়, এটা আমার চোখের সামনে আমি দেখলাম, আল্লাহ দেখাইছে। যখন এরা কারা ছিল যারা এই গুলি করলো? চিনি না, জানিও না, আর কোনোদিন দেখেও নাই। মানে আপনার সামনেই এভাবে গুলি করে দিল? ওরে ভাই, আমি জীবনে ভুলতে পারবো না। 2 রাউন্ড গুলি করছে। আরে কার মার সন্তান, কিভাবে মরলো আমার চোখের সামনে, দাফাইয়ে মরে গেল। ঠিক আছে, 2 রাউন্ড গুলি আমার চোখের সামনে, রক্তে ওই রুমটা পুরো মাইখে গেল। ঠিক আছে, এরপরে আমার পালা। ঠিক আছে, আমার পালা। এখন আমি বললাম কি যে ভাই, আমার মারলে মারতে পারেন, কিন্তু আমি এমন কোনো গালি দেই নাই, এমন কোনো অপরাধ করি নাই ভাই। আমি বলছিলাম, কয়জন ছিল ওরা? ওরা 4 জন ছিল। আমি বলছিলাম ভাই, আমার একটা নাকের ফুল আছে, আমি এটা দিয়া দেই, আমার কাছে 30টা টাকা আছে ভাই, 30 টাকা না 24 টাকা এরকম আছে, আমি এটা দিয়া দেই, আমার কাছে আর কিছুই নাই গুলিটা ভাই। কখন, দিনের বেলাতেই করেছেন নাকি রাতের বেলা? দিনের বেলা, দুপুর বেলা। ঠিক আছে, আশেপাশে কেউ ছিল না? না কেউ ছিল না। রাত্রে কিন্তু র্যাবে রেড দিছে, ওখান থেকে নামাইতে কিন্তু রাত 2টা-3টা বাজছে। তারপরে কিন্তু আমরা আরো মার্কেটে, দোকানে টোকানে, এখানে সেখানে বসে কিন্তু আমরা সময় কাটাইছি। দোকানপাট কিন্তু বন্ধ। সকাল কিন্তু আমাদের ওখানেই হয়ে গেছে, এই কথা কিন্তু আমি বলতে ভুলে গেছি। তারপরে সকাল 9টা-10টার দিকে কিন্তু আমরা মগবাজার ওদিকে রওনা দিয়ে যাই। এর ফাঁকে কিন্তু আবার ওই মেয়ের আবার কোন বয়ফ্রেন্ড ছিল, সেই বয়ফ্রেন্ডটাই কিন্তু আমাদের নাস্তা খাওয়াইছে বাংলা মোটরে। এই কথা কিন্তু আমি বলিনি, মনে নেই। যাই হোক, পরে নাস্তা টাস্তা খাইছি, খাইয়ে দিয়ে আস্তে আস্তে ওখানে যেতে যেতে ওই ছেলেকে হাতে যখন পড়ি, তখন কিন্তু প্রায় 12টা বেজে যায় দুপুর। তারপরে ওরা কি করে আপনার সাথে? তারপরে আমারে বলে কি যে তুই তোর কাছে, তুই সত্যি কথা বলছিস, মুখ খারাপ করিস নি, আর দেখতে মনে হয় তুই একটা গরিবের ঘরে মেয়ে, তুই কি গার্মেন্টসে চাকরি করতি? আমি কি, হ ভাই। কোন গার্মেন্টস চাকরি করতি? গার্মেন্টসে চাকরি করতাম। তোরে কোন দালালে নিয়ে আইছে? তো আমি বলছি কি যে আমারে নিয়ে আইছে, ওর নাম বলছি ওর, ঠিক আছে, তো ও নিয়ে আইছে আমারে এইভাবে সরকারি চাকরি সরকারি চাকরি করার কথা বলি, সন্ত্রাসের কাছে এটা বলছি। বলার পরে ওরা বলছে কি, ও তাইলে তোরেই আটকাই রাখছিল রুমের মধ্যে? আমি হ্যাঁ, 108 নম্বর রুমে আমার আটকে রাখছিল। সব বলছি ওদের কাছে। বলার পরে ওদের মায়া হয়েছে। ঠিক আছে, মায়া হয়েছে, ওরা আমার 500 টাকা দিছে আমার হাতে। বলছে কি তুই চলে যা, বোন, আমারও তো বোন আছে, আমরা খারাপ, ও খারাপ দেখে ও এরকম আমাদের মা তুইলে গালাগালি করতে করে দিছি শ্বাস কইরা। জীবন ওর লাশটা নেওয়ার মতো এখান থেকে কেউ আছে নেই, কিন্তু তুই যা বললি কথাগুলা, আসলেই তোর কথা সত্যি, তুই আমার বোনের মতো। সন্ত্রাস গো কিন্তু মায়া আছে ভাই, যা দেখলাম জীবনে। ও আমারে 500 টাকা দিছে, দিয়ে আমারে ওখান থেকে একটা খাল পার হয়ে নৌকায় তারপর ওই পারে যাইতে হয়। বলছে যে আমরা যে ঘটনা ঘটাইছি এটা কিন্তু কারো কাছে প্রকাশ করো না, তাইলে তোমার যেখানে পাবো ধরে নিয়ে এসে ওই রকম ঘটনা ঘটাই দিব। কারো কাছে প্রকাশ করো না, টাকা দিলাম 500, চলে যাও ভালোভাবে, কই যাবা যাও। ঠিক আছে, আমরা কিন্তু ওতে ওতে থাকবো তোমার পিছনে, যে কারো কাছে আবার বলো কিনা যে আমরা মার্ডার করছি, মুন্নিরে যে মার্ডার করছে। যাই হোক, পরে আস্তে 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 এই হাইটে মুন্নির সঙ্গে তো আপনার আগে থেকে পরিচয় ছিল না? ছিল? কোনোদিন না, ওই 5 তলায় কাজ করতো? 5 তলায় কাজ করতো। তো যাই হোক, আমার খারাপ কাজ ওই একদিনই হয়েছে ভাগ্যে। যাই হোক, এরপরে আমি আসতেছি 500 টাকা নিয়ে, আস্তে আস্তে আমি একটা দান বাক্স দেখলাম।
ঠিক আছে? দান বাক্স দেখলাম। মানে আমি টাকা ৳200 দান বাক্সে দিতেছি আর ৳300 দিয়ে আমি বাড়ি যাবো। ঠিক আছে? আল্লাহ আমার বাঁচাই দিছে। আমি গুলি খাই নাই। তো আল্লাহ তো আমার স্বয়ং আছে। আমি বিপদে পড়ছি। আমি আল্লাহরে ডাকতে আমার মনে করেন কি আমার মুখ-টুখ ব্যাথা হয়ে গেছে। আমি আর ডাকতে পারি না এরকম। তো আল্লাহ তো আমার বাঁচাইছে, হেফাজত করছে। তা আমি তো এখন দান করতে পারি এবং সামনে যেহেতু দান বাক্স পড়ছে, দান করা আমার সুন্নাহ। হুম। তা আমি দিতে পারিনি টাকাটা। ভাঙাইতে পারিনি। দিব কিভাবে? এর ভিতরে ৩-৪ জন লোক, "এই তুই মেয়ে মানুষ, দোকানের সিপা-চাপা থেকে বাইরে হইছে ৩-৪ জন লোক। বাইরে, "এই তুই মেয়ে মানুষ, তুই নৌকা পাড়ে ওদিকে কই গেছিলি? ফিল্ডিং মারতে গেছিলি? আড্ডা করতে গেছিলি?" এই সেই। আমি কই, "ভাই কি কন এডি কথা? আমি আড্ডা করতে গেছি, ফিল্ডিং মারতে গেছি।" কয়, "তাইলে ওখানে কি? ও আবাহনী মাঠের মধ্যে কি?" তা আমি কইলাম কি, "বিপদে পড়ছি। আমার টাকা-৫০০ এবারে এগো পকেটে চলে যাইবে। আবার কি এরা আমার খারাপিও করতে পারে।" আমি আস্তে করে ৳৫০০ নোটটা মুড়াইয়া দান বাক্সে ঢুকাই দিলাম। আল্লাহ তুমি যা করো। ঠিক আছে? দিলাম দান বাক্সে। আমার টাকা লাগবে না। জান বাঁচা পরশ। আমি টাকা আল্লাহর নামে দিছি। আল্লাহ যদি আমাকে হেফাজত করে আমি বাড়ি যেতে পারবো। এইটা ছিল আমার চিন্তা। যাই হোক, কি হলো তারপরে? তারপরে ওরা যখন এই লোকজন জড়ো হয়ে গেছে, চিল্লাপাল্লা করতেছে, এই মেয়েরা ওই পাশ থেকে আসছে, ওই পার থেকে ওই পারে তো ভালো মেয়েরা যায় না। ওই পারে এই মেয়ে গেছিল কেন? এই কেন গেছিল ওই পারে? হ্যান-ত্যান। এরপরে এর ভিতরে ওই কাশেম তো আমারে হন্যতারা হয়ে খুঁজে ওই একটা স্টাফ আমার ওই লোকের ভিড় দেইখা কিভাবে যেন ওরা শুনতে পাইছে যে একটা খারাপ মেয়ে অমুকখানে ধরা পড়ছে। এটা শুনতে পাই ওর কেমনে যেন দেইখা ফেলাইছে, আমারে চিনে ফেলাইছে যে আমি ওইখানে। দেইখাই আমার চুলে থাবা দিয়ে ধরছে। স্টাফের এত বড় সাহস হইলো যে এতগুলো মানুষের মধ্যে আমার চুলে থাবা দিয়ে ধরছে। ধইরা কয় কি যে ও আমার মায়ের পেটের ছোট বোন, ওরে আমরা খুঁজি অনেকদিন থেকে পাই না, তাই আমি ধরছি। ধইরেই ওনারে ফোন লাগাইছে। ঠিক আছে? এবং ওই স্টাফটার কাছে এবং সুপারভাইজারের কাছে মোবাইল আছে। ও মোবাইল উনি দিয়েছে, বর্তমান মোবাইল দিয়েছে যাতে আমার খুঁজে বের করতে পারে। চুলে এমন জোরে থাবা দিয়ে ধরছে, আমার চুল ছাড়াইয়া আমার যাওয়ার আর কোনো রাস্তা নেই। আপনি এটা কোন এলাকায় ধরা খাইলেন? বাংলা মোটর। বাংলাদেশের এই এলাকার মধ্যেই আপনি ঘোরাফেরা হ্যাঁ, করতেছেন। এলাকার মধ্যে মানে কি বাংলা মোটর আমি আসছি মগবাজার থেকে, আমি তো চিনি না, কোনদিকে আমি যাইতে পারবো না। আর কার কাছে কি বলবো, কিরা কি বলে, আবার যৌবন তখন ইয়াং বয়স, কিরা হ্যাঁ, কি আবার কোন বুদ্ধি দেয় কি হ্যাঁ। করে, ওই চিন্তা মাথায় যেদিকে হাঁটতে কয়, মানে মন যেদিকে হাঁটতে চায় ওদিকে হাঁটে। হুম, হুম। তো বাংলা মোটরে আসছি, আমি ওই দিকে চিনতে পারবো। হাতিরপুল দিয়ে যদি বাংলা মোটর দিয়ে যদি রিক্সা উঠি, নিউ মার্কেটের যদি যাইতে পারি, তাইলে আমি গাবতলী গাড়িতে উঠতে পারবো। তারপরে আমি যাইতে পারলাম না ওদের হাতের থেকে সুইটা, এবং ইরা রিক্সায় তুইলা নিয়ে গেল। নিয়ে যাই ওই হোটেলে, আবার অন্য রুমে নিয়ে রাখলো, ৪ তলায় অন্য রুমে নিয়ে রাখলো। আমি পরে ওই ক্যাডার কিলাররা কোথায় নিয়ে গেছিল, কোথায় কেগুলো মাইরা আমার মুখের থেকে বের করতেছে। কে? মানে এই বুড়ো লোকটা যেটা আমার নিয়ে আটকে রাখছিল এতদিন। তো মানে যে লোক আপনাকে মানে সরকারি চাকরির লোভ দিল। হ্যাঁ। তারপরে আমারে ওই ৪ তলায় নিয়ে অন্য রুমে রাখলো। ওইখানে ফ্রিজ-ট্রিজ, টিভি-টুবি, কোরআন হাদিস, বই-টই সব ওই রুমে নিয়ে গেল এবং ওই রুমে যাইয়া আমি থাকতে শুরু করলাম এবং সব বিস্তারিত আমার মুখ থেকে বের করলো মাইরা। যে আবার মুন্নিরে ওই জায়গায় মাইরা ফেলাইছে, সন্ত্রাসীরে, সবই কইলাম ওর কাছে বাধ্য হইয়া। এরপরে কইলো যে, "এবার তুই যদি মোড়ামুড়ি করিস তাইলে তোরে ওদের হাতে আবার তুইলা দিব। কব যে তোরা বলে ভাই, তোরা বলে মুন্নিরে মারছিস।" বলছে। তখন তোরে নিয়ে ওই জায়গায় মাইরা ফেলাই দিবে। তখন আমার আর দোষটা থাকলো না। ঠিক আছে? তখন আমার আর দোষটা থাকলো না। তখন আমি তোর বাপ-মার কাছে যদিও কোনোদিন আমার এই নাম্বারে কইরা আসে, আমারে যদি পায় কোনোদিন, আমি বলুম যে আপনার মেয়ে খারাপ ছিল। এই কারণে আমি চাকরি দেই নাই। আগে থেকেই খারাপ ছিল, এই সেই বইলা আমি একটা মিথ্যা বইলে আমি বুঝাই দিমু। আর মরছে ওদের হাতে, আমি নিজেই পত্রিকা কইরা দিমু। ঠিক আছে? এটা কয়ে দিল, পত্রিকায় দিয়ে দিবে। তাহলে মানুষ দেখবে যে মানসে নিয়ে আমারে মারছে। ও তো আর মারে না, ও সাফাই থাকবে। যাই হোক, আল্লাহর কাম আল্লাহই করে। কারণ আমারে ওইগুলো বইলা ভয় দেখাইয়া বিয়ে করলো। বিয়ে করলো কি, একটা মৌলবি ডাইকে নিয়ে আইলো। ডাইকে নিয়ে আইয়া জাস্ট ওই অমুকের মেয়ে, অমুকের ছেলে, এই কোন রকম বিয়ে করলো। কোন ডকুমেন্টস নাই কিন্তু সরকারি। যাই হোক, এরপরে আবার কয়েকদিন গেল, ৩-৪ মাস, ৫ মাসের মতো গেল। যাওয়ার পরে আমার পেটে বাচ্চা আসছে। আমি কিন্তু বুঝি না আমার বাচ্চা আসছে। খালি বমি হয় এটাই বুঝি। শরীর দুর্বল লাগে ওখানেই এটা রাখতো বুঝি। আপনাকে? ওখানেই কিন্তু আসি। থাকার পরে ৪-৫ মাস যখন হয়ে যায় তখন উনি একটা মেরি স্টোপ ক্লিনিকে নিয়ে যায় আমারে। ওটা হইলো গাউসিয়া রোডে। মেরি স্টোপ ক্লিনিকে নিয়ে একটা কার্ড বানায়। আর ৫-৬ মাসে নাকি সুই দিতে হয়। তো ওই সুইয়ের জন্য আমি জীবনে সুই দিইনি। ওষুধ যাই খাইছি ছোটবেলায়, কিন্তু সুই কোনোদিন দিইনি। একটা নিডি ফ্যামিলির, গ্রামীণ নিম্নবিত্ত পরিবার, একেবারে চরম দারিদ্র অবস্থার একটা পরিবারের একটা মেয়ে শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাতের জন্যে ঢাকা শহরে, অচেনা একটা শহরে আসার পরে তার জীবনটা কতটা ভয়াবহ অবস্থায় যেতে পারে রং হ্যান্ডে পড়ে, সেটা বোঝার জন্য আজকের এই গল্পটা অসাধারণ গল্প। বলেন তারপর।
তারপরে মেরি স্টোভে নিয়ে গেল। মেরি স্টোভে নিয়ে যখন উনি আমার নাম টাম লেখাইলো, তখন ওনার কাছে কিছু জিজ্ঞাসা না কইরা ওই মেরি স্টোভের মহিলা আমারে বলে কি, "এ কি তোমার বাবা?" তো তখন আমার জীবনে মনে করেন আমার মনটা চাইছে যে আমি ওখানেই শেষ হয়ে যাই, আমার জীবনটা ওখানে শেষ করে দিই। আল্লাহ, এ কি হইলো? আমার কাছে ইনি কি তোমার বাবা? তারপরে আপনি কি বললেন? আমি বললাম, না, উনি আমারে বিয়ে করছে। তখন উনি আমারে সারা রাস্তা রিক্সায় পটায় পটায় নিয়ে গেছে। বলিস না, এগুলো ঠেগুলো হোটেলে থাকিস, এই সেই, তুই কোনো কিছু বলবি না। কিন্তু আপনি ওই বিয়ে করার পর ওনাকে জিজ্ঞেস করেননি তোমার বাড়ি কই? হ্যাঁ, জিজ্ঞেস করছি। উনি বলছে যে আমার বাড়ি রংপুর, না, কোতোয়ালি কিন্তু সেটা থানা। না, মানে ঢাকা শহরে আর কোনো বাড়ি আছে কিনা, তুমি এখানেই থাকো কিনা, এগুলো বলেন নাই? হ্যাঁ, বলছি। তো কি উনি বলে? বলছে যে এটার প্রতিষ্ঠানের পরবর্তীতে বলছে, আগে কিন্তু বলে নাই। আগে হ্যাঁ। বলছে যে আমি হোটেল ম্যানেজার ছিলাম, আমার বাসা ওইখানে ছিল, আমার একটা বউ ছিল, বিয়ে করছিলাম, আমার একটা মেয়ে আছে, বউ ক্যান্সারে মারা গেছে, আমার একটা মেয়ে আছে, এই না, কথা বলছে। সাধারণত বিয়ে করলে তো বাড়িতে নিয়ে রাখার কথা, ব্যবসায়িক প্রতিষ্ঠানে তো রাখার কথা না। হ্যাঁ, হ্যাঁ। তো সে বাড়ি থেকে নিয়েছে আপনাকে? পরে নিয়েছে, তো পরে সেই কথায়। আচ্ছা, হ্যাঁ, তারপর হ্যাঁ, তো বল। যাই হোক, পরে আমি ভাবলাম কি যে আমার বাচ্চা আছে, আমি এখন কি করতে পারি, পালাবো কিভাবে? তো উনি রিক্সা করে নিয়ে গেছে, উনি কিন্তু কড়া নজরদারি, আবার পিছনে কিন্তু আরেক রিক্সায় 2 স্টাফ আসছে, আমি কিন্তু জানি না। যাই হোক, পরে মেরি স্টোপের ওই বেডি আল্লাহ আল্লাহ করতে করতে, হায় হায় করতে করতে, এই বুড়ো লোকটার সাথে তোমার কিভাবে বিয়ে হইলো, হায় আল্লাহ, তোমার কি, তুমি তো এর মেয়ের থেকে ওর নাতির সমান হবা তুমি, কিন্তু বলবেন না যে আমার মেয়ে বাচ্চা হইবে, কারণ ওনার একটা মেয়ে আছে, ওনার বউ মারা গেছে। ঠিক আছে, এই জন্য উনি আমার বিয়ে করছে যে আমার পেটে যাতে একটা ছেলে হয়। ঠিক আছে, যে মেয়ে হবে এটা বললে না, বললে ও বাচ্চাটা পাড়ায় পুরাই আমার বাড়ি ফিরে ফেলাইবে, নষ্ট করে ফেলাইবে। তো উনি বলল যে আচ্ছা বলবো না। উনি আর বলে নাই। তো আমার আলোচনা করে উনি উনাকে বলল যে রিপোর্ট খুব ভালো, আপনি ওকে বেশি বেশি হলুদ ফল ফ্রুট খাওয়াবেন। ঠিক আছে, কারণ ও রক্ত শূন্যতা, ও মনে হয় কি যে বিল্ডিং এর উপরে থাকে, কোনো পানি পায় না, এরকম রক্ত শূন্যতা, আর ও অর্ঘুমা থাকে বেশি, এই জন্য বাচ্চাটা কিন্তু দুর্বল হয়ে যাবে ও যদি দুর্বল থাকে, এবং আপনার কিন্তু ছেলেবাবু হবে। এই কথা বলাতে উনি আমার বেশি বেশি খাওয়াচ্ছে, বেশি বেশি খাওয়াচ্ছে এবং সুই দেওয়াচ্ছে, রীতিমতো ওষুধ এনে দিচ্ছে বাইরের থেকে, ভালো ভালো আয়রন ট্যাবলেট ট্যাবলেট, ওগুলো আবার আমি প্রেসক্রিপশন থেকে পড়ে পড়ে খাই, কারণ আমার আবার বিষ টিষ খাওয়াইবে নাকি, এই অবস্থা, এই জন্য পড়ে টইরে খাই। খাইয়ে খাইয়ে 6 মাস চলে গেল, 7 মাসে পড়ছে। তখন 7 মাসে যখন পড়ছে, তখন আবার র্যাবে রেট দিছে হোটেলে। ঠিক আছে, তখন আবার এতদিন মানে পাহাড়ে পাহাড়ে টাকা ঢাইলে ঢিলে র্যাব পুলিশের মুখ অফ করে রাখছে, রেট না দেয়। ঠিক আছে, এখন যেহেতু 7 মাস হয়ে গেছে, এই নিউজটা মনে হয় কেউ দেশে থানায়, ঠিক আছে, যে একটা অপহরন্ত মহিলার আইন নিয়ে আটকাই রাখছে। ওরা 4-5 জন পার্টনার ছিল। ঠিক আছে, ও ছিল একক মালিক, কিন্তু ওর আরো পার্টনার ছিল। সেই পার্টনাররা মনে হয় কোনো খোঁজখবর লাগছে, কারণ পার্টনারে পার্টনারে দ্বন্দ্ব ছিল। ঠিক আছে, দ্বন্দ্ব ছিল। যাই হোক, পরে থানা থেকে র্যাব আসছে। র্যাব আসার পরে রাত্রেবেলা বলল যে এই আসছে, আইসে ধরছে, কলেজ গেট ভাঙে ঢুকছে, তালা ভাঙে ঢুকছে, ঢুকে রাতে আইসে ধরছে, দইরা আমাদের 2 জনের হ্যান্ডকাপ লাগাইছে। হ্যান্ডকাপ লাগাই পরে সব আপনাকে এবং আপনার উনাকে, জামাইকেও? হ্যাঁ, হ্যান্ডকাপ লাগাইছে। লাগাই বলছে এটা কি হয় আপনার? ওনার বলছে আপনি একটা মুরব্বি, মেয়েটা একটা কচি বাচ্চা, আপনি কি কচি বিয়ে করা শুরু করলেন, বুঝলাম না। তখন উনি বলল যে আমার তো এইটাই পছন্দ। ঠিক আছে, ব্যবসা করি যা, এতেও ভালো মন্দ আমার অভ্যাস, আর এই কচি এটাই আমার অভ্যাস, এরকম করে বলতেছে। যেহেতু আমার বয়স বেশি হয়ে গেছে, আমি যদি পাইয়া যদি আমার চেহারাটা ঘুরে, বা আমি যদি ওরকম, এই ধরনের কথাবার্তা হ্যাঁ, এই চলছে। ধরনের কথাবার্তা আমি র্যাবের সাথে এখানে চলছে। এখানে আমি অনেকগুলো বিষয় এখানে আপনার মিউট শব্দ ইউজ করেছি, আমি এগুলো প্রচার করতে পারছি না, বাট ওনাদের কথোপকথনের কথা উনি বলছিলেন। হ্যাঁ, তারপরে বলেন। আচ্ছা, তখন ওই র‍্যাব মানে কি ওনার এগুলো কথা শুনতেছে। তখন আমি মানে চুপচাপ দাঁড়ায় আছি যে র‍্যাব ধরছে। এখন কয় কি, ডিমালা মাছ তো আমরা থানায় নিয়ে কিছু করতে পারবো না। আর ডিমালা মাছ জেলে দিলে আন্ডা ফুটবে জেলে যাইয়া। এখন কি করা যায়? এমন করে কথা বলতেছে। র‍্যাব সে ধুমকি ধমকি দিয়ে মাইরে মুইরে আমাদের নামায় নিয়ে যাবে তা না, আমি দৌড়ে বাড়ি যাবো তা করে না। ঠিক আছে? ওগুলো রহস্য আলাপ করে। করার পরে হ্যান্ডকাপ তো লাগানোই ২ জনের হাতে। তখন উনি বলল কি, ভাই সিস্টেম কইরা হালান। এমনি কইরা কয় সিস্টেম কইরা হালান। মানে কি ছাইড়া দাও। ঠিক আছে? টাকা পয়সা দিয়ে দিবেন, আমার ম্যানেজার নিয়ে যাবেন টাকা পয়সা, সিস্টেম। এটা সিস্টেম। তা আমি তো এসব বুঝি না। এরপরে দেখলাম রুমে দিল হ্যান্ডকাপ খুইলা। দিল পরে আবার আমার রুমে নিয়ে গেল এবং ওনার বলল, যেহেতু বিয়ে করছেন, বিয়ে কি কাবিন আছে? উনি কয় না, কাবিন নাই, কাবিন করে দেব, তবে ওরে মুসলমান বানানোর শর্তে আমি ওরে বিয়ে করছি। আর আমার যে আগের বউ সে বেঁচে নাই, ক্যান্সারে মারা গেছে স্যার, আপনারা জানেন না, আমার মেয়ে আছে, মেয়েটা এনে ওরে দিলেও পালতে পারবে। আর ও যেহেতু হিন্দু সম্প্রদায়ের মেয়ে, ও যেহেতু মুসলমান হয়েছে ইচ্ছাকৃত, ওরে জিজ্ঞাসা করে দেখেন, ও স্বেচ্ছায় মুসলমান হয়েছে এবং ও নামাজ পড়ে ৫ ওয়াক্ত, কোরআন হাদিস সবই পারে। তো আমি ওরে বাসা নিয়েই রাখবো। আমি চেষ্টাও করছিলাম বাসা নেওয়ার জন্য, কিন্তু ওরে দেখবে কে? ওর ফ্যামিলির থেকে তো কেউ আসবে না, আমার ফ্যামিলির থেকেও কেউ আইসে ওরে দেখার মতো নাই। আমি নিজে যাতে দেখতে পারি এজন্যই ওরে হোটেলে রাখা। তারপরে বলল যে এভাবে হোটেলে বইয়ে বাচ্চা হইলে এটা কিন্তু ভালো বাচ্চা হইবে না,
বাসা নেন, আর যেহেতু মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দাশীল, বাসা নেন। তখন আমার নিয়ে আমার জন্য স্টাফ দিয়ে, এক স্টাফ দিয়ে কামরাঙ্গীরচর রসুলবাগ একটা বাসা ভাড়া নিল। 1200 টাকা রুম ভাড়া ওখানে ভাড়া নিল। আমারে সব জিনিসপাতি ওই বাসারে দিয়ে নিউ মার্কেট থেকে কেনাইলো। আর হোটেলের থেকে খাট, বিছনা-টিছনা হোটেলের থেকে নিয়ে গেল। নিয়ে আমার ওখানে নিয়ে কোন রকম রাখলো। রাখার পর তখন 7 মাস চলতেছে। যখন রাইখা আমারে 4 জন কিন্তু আমার পিছে লাগাইছে। স্টাফ 2 জন, স্টাফের বউ 2 জন। তারাও কামরাঙ্গীরচর বাসা ভাড়া থাকে। আমার বাসা দোতলায়, এদের বাসা নিচতলায়। কাছাকাছি, যাতে এরা আমার সবসময় পর্যবেক্ষণ দেখে দেখে রাখতে পারে। তা এরা সবসময় একজনের পর একজন আমার ঘরে থাকতোই। ঠিক আছে? কেউ কোনো সময় যাইতো না বাসার থেকে। তারপরে একদিন বাসার বউ আসছে, ওনার সাথে জিন ছিল। ঠিক আছে? জিন ছিল। আমি তো আর বুঝিনি উনার জিনে ধরছে। উনি হাউ-মাউ কাউ করতেছে শুয়ে, আমি সুযোগ পাইছি। ওই সুযোগে কয়টা টাকা নিয়ে দৌড়ে যেয়ে মায়েরে ফোন দিছি। বাড়িতে ফোন দিছি। ফোন দিয়ে আমি তো মায়ের এবার কখন ডাকমু, কার জন্য কথা বলতে পারবো না। মিজান ভাইয়ের কাছে সব বলছি। যে ভাই, আমার মা যদি আসে বলবেন, বলবেন যে আমি আ এই জায়গা আছি কামরাঙ্গীরচর রসুলবাগে, আমার নিয়ে বাসা ভাড়া দিয়ে দিয়েছে, আর আমার সর্বনাশ হয়ে গেছে। আমার মারে বলবেন যে সে যেন ঢাকা চলে আসে, বা ওই যে লোকের নাম্বার দিছিলাম ওই লোকে আমার বিয়ে করছে, ওই লোকে আমার পেটে বাচ্চা দিছে, আমার এই অবস্থা, আমার মারে কিন্তু ঢাকাইতে গেবেন, নাইলে ওই লোকের হাত পা ধরে হোক, কাইন্দে কাইন্দে হোক, ফোন করে যেন নরম করে, তারপর ওই লোকের মাধ্যমে যেন আসে, তাইলে আমি আর মার খাবো না। এবার বলে দিছি পরে মিজান ভাই ওই আমার মার কাছে যাইয়ে সাইকেল চালাইয়ে বাড়ি যেয়ে আমার মার কাছে সব কইছে বাইঙ্গা। কইছে পর তো আমার মায়ের কাইন্দে কাইন্দে, ও এর মধ্যে আবার ফাঁকে 2 বার আমাদের বাড়িতে টাকা পাঠাইছে। একবার 10,000 টাকা পাঠাইছে, আর একবার 4,000 না 5,000 টাকা পাঠাইছে আমাদের বাড়িতে। এখন আমার মা বাবা খাইয়ে পইরে মোটামুটি ভালো আছে। ওরাও স্কুলে টিস্কুলে যাইতেছে ভাই বোন। আর ওই এর থেকে কিছু টাকা আমার মার কাছে আছে। আমার মা ওই টাকা দিয়ে টিকিট কাটতে হালাইছে ঢাকা আসার জন্য। ঠিক আছে? নাইলে আমার মা তো টাকাও জোগাড় করতে পারতো না, আসতে পারতো না। ওই টাকা দিয়ে টিকিট কাটতে হালাইছে। এরপরে আমার মা ওই উনারে ফোন দিয়ে, ওই মিজানের নাম্বার দিয়ে, তখন টাকা আছে হাতে, 500 টাকা খরচ করে ওনার কাছে কথা টথা 10 টাকা মিনিট অনেক কথা কইছে আমার মা। কাইন্দে কাইন্দে, দেখেন আমার বাচ্চার সন্তান, ঠিক আছে আপনি বিয়ে করছেন, বাচ্চা জন্ম দিয়েছেন, মুসলমান বানাইছেন, সমস্যা নাই। উনি বলছে এই কথা মার কাছে, ঠিক আছে, যে আমি ও মুসলমান হয়ে গেছে, ওরে দেখার আপনাকে দরকার নেই, আসা লাগবে না ঢাকা, ওরে দেখতে গেলে পরে দেখেন, এখন আসা লাগবে না। তখন বলছে যে সমস্যা কি বাবা, আপনি কোন, আপনি আমার বাবার মতো, কোন আপনার মা নেই, আমি আপনার মায়ের মতো, আমার মা কইছে, কোন যে সমস্যাটা কি। তখন উনি ভাইয়া কইছে যে ও মুসলমান হয়ে গেছে, ওরে আমি বিয়ে দিয়ে দিছি এক জায়গায়, নিজে বিয়ে করছে এটা কয় না, বিয়ে দিয়ে দিছি এক জায়গায়, ওর বেবি হবে, ও আছে বাসায় আছে অন্য জায়গা, আপনি এখন আসা লাগবে না, ও পরে করবেন, আসবেন। তখন আমি যে ফোন দিছি এটা অফ রাখছে, বলেনি। এরপরেও মা নাছোড় বান্দা, মা আসবেই ঢাকা, উনার কাছে কাইন্দে কাইটে ফোন করলো। পর রাত্রে উনি আইসে আমারে বলল বাসায় আসছে। বাসায় ঠিক মতো আবার কিন্তু আসতো না, ওই বাসার বোনের শাহ আলমের বউরে আমার কাছে শোয়াইতো, আর ও রাত্রে ঠিক মতো বাসায় আসতো না। আমি যে একটা অপরন্ত মানুষ, আমার যে দেখাশোনা করা লাগবে, বা আপনজন আমার কেউ নাই, তাই বলে উনি বাসায় আসতো না। উনি কিন্তু হোটেলে আবার আর একটা বেডিরে ধুইরা, সেই বেডিরে দিয়ে 3 তলা খাওয়ার হোটেল করছে, আবার একটা ছোটখাটো, ওইটা চালায়, হোটেলটা চালায়, রান্না বান্না করে ওই বেডি দিয়ে, ওই বেডি নিয়ে শুয়ে থাকে রাত্রি। ঠিক আছে? ওই বেডিনিয়াম পিয়ে ওর পেটেও কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে বাচ্চা আসছিল। তো তার ওই কথা পরে আসি। তো ওই মেয়ে নিয়ে থাকে, আমার কাছে আর আসে না, শুধু বাজার পাঠায়, ওই বাসার দিয়ে সালমরে দিয়ে শুধু বাজার পাঠায়। তা আমি খাইয়ে দাইয়ে ভালো আছি, আর মাঝে মধ্যে যেদিন আসে আমার বাসায়, এই বড় ব্যাগ বইরে চাল নিয়ে আসে, চাল বাজার টাজার নিয়ে এসে, তার ভিতরে টাকা গামছায় বাইন্ধে পোটলা পোটলা টাকা নিয়ে আসে বাসায়। তা আমি সেই টাকা রাত ভইরা বান্ডিল করি। ঠিক আছে? রাত ভইরা বান্ডিল করি। তা আমার চোরামি নিয়ে তো আমার কোনোদিন ছিল না। তাইলে আমি কিন্তু ১ পোটলা নিয়ে ভাইগে যেতে পারতাম। কিন্তু আমার কোনোদিন, আমি গরিবের ঘরের সন্তান ভাই, কিন্তু আমার লোভ নেই, কোনোদিন কোনো লোভ নেই। কিন্তু লোভ আমার ছিল না। আমি তখনও অসহায় ছিলাম। যাই হোক, তারপরে আমি করলাম। আমার মা আসলো। আমার মা আইসা, উনি নিয়ে আসলো মারে, যোগাযোগ কইরা নিয়ে আইসা আমার মার কাছে বলল যে ওর পেটে ৭ মাসের বাচ্চা। এখন কি আমি করছি এগুলো, এই সেই মাপ চাইছে মার কাছে। তোর মা কইলো কি, তাইলে আপনি এখন আমাদের বাড়ি চলেন, আইসি যেহেতু এত দূর থেকে, আপনারা নিয়ে যাও, মেয়ে জামাই হিসেবে নিয়ে যাবো। আমি তো মুসলমান, ও মুসলমান হয়ে গেছে, আপনি কি হিসাবে নিবেন। তখন উনি বলল কি যে আমি তাইলে, মা বলল কি, তাইলে আমাদেরও তো সম্মানের ব্যাঘাত, তাইলে আপনি কিভাবে যেতে চান আপনি বলেন। তখন উনি বলল কি যে আমি হিন্দু পরিচয়ে যেতে চাই, আমার নাম থাকবে রণজিৎ। ঠিক আছে? দিবা রণজিৎ। তো যাই হোক, রণজিৎ নাম থাকবে, আর ও শাঁখা সিঁদুর পইরা যা বাড়ি যাইবি। আমি কই না, আমি তো পর্দা, আমি শাঁখা সিঁদুর পরবো কেন, আমি তো মুসলমান, সব শিখছি, আমি শাঁখা সিঁদুর আর পড়তেছি না, আমার ওটার প্রতি ইন্টারেস্ট নেই ভাই, যেটা সত্যি কথা। তো উনি ওটা পড়াইতে চাইলো। ঠিক আছে? উনি যেহেতু চাচ্ছে, আমার স্বামী যেহেতু চাচ্ছে মুসলমান ঘরে জন্ম হইয়া, আর আমি হিন্দুর ঘরে জন্ম হইয়া, আমি চাচ্ছি না, আমার অপরাধ হইবে না, গুণ হইবে না। ঠিক আছে? গুণ হইলে দিস ইজ উনার দ্য হইবে। ডিফারেন্স। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স। মানুষ এবং অমানুষের মধ্যে পার্থক্যটা এখানে। হ্যাঁ, বলেন তারপর? তারপরে উনার গুনার ভাগে উনি হবে, এই জন্য আমি পড়ছি।
পইরা সিঁদুর টিঁদুর লাগাইছি, পরে শাড়ি পরছি, পইরা বাড়ি গেছি। উনিও গেছে গাড়িতে। যাওয়ার পরে আমাদের তো অনেক ফ্যামিলি খারাপ অবস্থা। তখন আমরা নতুন বাড়িতে গেছি। নতুন বাড়ি কোনরকম মাড়ি-মুড়ি কাইটে কোনরকম একটু মানে বাবা আর ছোট ভাইরা তখন 8 পর্যন্ত পড়ছে। ও আর আমার বাবা দুইজনে একসাথে পানের বরে কাজ করে। ও বাবার হাত ধইরে, ধইরে পানের বরে কাজ করতে শিখছে। তো দুইজনে যাই পায়, ওরে দেয় 40 টাকা, বাবারে দেয় 50 টাকা। ঠিক আছে? দুইজনারে যা দেয় এটা দিয়ে আস্তে, আস্তে কোনরকম ওই ফুপুর বাড়িতে থাইকা খাইয়া লইয়া ধান-টান কাইটা মাইনষের, আমার মা, আমার বোন মাইনষের বাড়ি কাজ-টাজ করে যাই একটু টাকা পয়সা গুছাইছিল। আর আমিও কিছু টাকা দিছিলাম, অন্তত 2-1 পয়সা যাই বাঁচায় রাখছিল। ওই মিলে-জিলে 3-4 হাজার টাকা মাটি কাটাইছে। আর বাঁশের খুঁটি দিয়ে ছোট একটা ঘর তুলছে। তা আমি আর ওই আমার ওই বর, স্বামী, আমরা দুজন যাই। ঠিক আছে? যাইয়া বাড়িতে থাকি 2-3 দিন। এর ভিতরে গ্রামের থেকে চাপ আসছে। কারণ উনি যত লোক আসে সবার পায়ে হাত দিয়ে সালাম করে। আর মুসলমানদের সালাম, হিন্দুদের নমস্কার পার্থক্য আছে। ঠিক আছে? ওই সালাম দেখে লোকে টার্গেট করে ফেলে। তা আপনারা যতই কন যে এ হিন্দু বা এর নাম রণজিৎ, যতই কন, আমরা এর চলার গতিতে আমরা মনে করি যে এ মুসলমান। ঠিক আছে? আর উনি যে আমাদের বাড়িতে গেছে, অজস্র টাকা খরচ করতেছে, অজস্র মিষ্টি বিতরণ করতেছে, অজস্র মেয়েরা আসতেছে, তাদের শালি-টালি কইয়া ইয়ার্কি দুষ্টামি করতেছে। আর মনে করেন যে মানুষের কাছে উনি অনেক ভালো হইতেছে টাকা পয়সা খরচ কইরা। আর